বসে বসে আর কত খাবি? কথাটা প্রায় ছেলে তার বাবা মায়ের কাছ থেকে শুনে থাকে, তবে এই কথাটা শুনলো একটা ছেলে তার মামার কাছ থেকে। ছেলেটা মামার জবাবে বলল, বসে বসে তোমার টাকা খাই না, নিজের টাকাই খাই। আরে বাপ, আমি তো বলিনি যে তুই আমার টাকা খাস। তোর বাবা মা যা রেখে গেছে সেগুলো খেয়ে তুই ফুরাতে পারবি না, কিন্তু। সেই কিন্তু পর্যন্তই থাকো, আর বলতে হবে না। আচ্ছা ভাগ্নে, তুই বিয়েটা তো কর। সময় হোক। আর কত? যাক না কয়েক বছর। তুই তো বুড়ো হয়ে যাবি, মেয়ে পাবি না। কোনো এক বুড়িকে বিয়ে করে নিব। তোমার তো কোনো মেয়ে নেই, থাকলে চিন্তা করতে হতো না। ল্যাপটপটা রাখ, আমার দিকে একটু তাকা। বলো। বাসায় মেহমান আসতেছে। আসুক। তুই একটু বাজারে যা। আমি কাজ করতেছি, তুমি যাও। তোর যা কাজ দেখতেছি তো, এটা রেখে যা না একটু। এত করে যখন বলছো, আচ্ছা, ব্যাগ দাও। মামা শুভকে ব্যাগ, টাকা আর বাজার লিস্ট ধরিয়ে দিল। বাব্বা, এত কিছু! মামা কারা আসছে? আমার বন্ধুর পরিবার। হঠাৎ এই অসময়ে? ওদের সময়টা ভালো যাচ্ছে না রে। কেন, কি হয়েছে? বন্ধুর একটা মেয়ে আছে, ওই যে মাস দুই আগে যে বিয়েতে গিয়েছিলাম। হ্যাঁ, তুমি আর মামি গিয়েছিলে। হ্যাঁ, সেই মেয়েটার ডিভোর্স হয়েছে। আর মেয়েটা মানসিকভাবে একদমই অসুস্থ। তাহলে পাবনা নিলে ভালো হবে। দেখ, এটা নিয়ে মজা করিস না। শ্বশুরবাড়ির সাথে তেমন পারস্পরিক মিল বন্ধন হয়ে ওঠেনি। কি এমন দেখে তারা মেয়েকে রাখলো না, সেই কারণও খুঁজে পাওয়া যায়নি। এসবের মধ্য দিয়ে একটা মেয়ে যখন সময় পার করে, তখন তার অবস্থা কেমন হয় তুই বুঝবি না। শুভ মুচকি হেসে বলল, মামা, তাহলে তুমি কি এমন পরিস্থিতিতে পড়েছিলে? দাঁড়া, দেখাচ্ছি মজা। শুভ দিল এক ভুয়ো দৌড় সোজা বাজারে। শুভ বাজার করে নিয়ে সে মামার সাথে বসে গল্প শুরু করে দিল। ওদিকে মামি চুলে রান্না বসিয়েছেন। আচ্ছা মামা, তোমার বন্ধু যে আসছে, সে তো কখনো এখানে আসেনি, তাই না? না, এসেছিল। ও যখন আসছিল তুই এখানে ছিলি না। তার মানে আমি বাবা মায়ের কাছে ছিলাম। তখন তো। এই পাহাড়ি এলাকায় এসেই আমার সব শেষ হয়ে গেছে, তাই না মামা? এই যে দেখ, আবার পুরনো কথা তুলেছিস। তুই থাক, আমি উঠি। আরে না, আমি থামছি, তুমি থাকো, একটু আড্ডা দিই। পুরনো কথা বাদ দে। তা পাগলকে নিয়ে এখানে আসার কারণ? কাকে পাগল বলছিস? আরে তোমার বন্ধুর মেয়ে। ও তো পাগল হয়নি। হঠাৎ করে এমন ঘটনা ঘটায় একটু শোকাহত। কথা কম বলে, কাউকে কিছু বললে ইশারায় বলে। আমার বোঝা হয়ে গেছে, সে পাগলের থেকে কম কিসে? তোর সাথে পেরে উঠবো না আমি। হুম তা ওরা ঢাকা থেকেই তো আসছে, তাই না? হ্যাঁ। একটু নিরিবিলি পরিবেশে আসছে যাতে সবকিছু ঠিক হয়ে যায়। পাহাড় আর এই রকম খোলা পরিবেশ দেখে তাহার পাগলামিটা যেন একটু কমে, সেই জন্যই আসছে তো। ঠিক এইরকমই। মামা শোনো, এই প্রকৃতি মানুষকে আরো পাগল বানিয়ে ফেলে। কি বলছিস এসব? তোর মাথা ঠিক আছে? ছিল, তবে এখানকার প্রকৃতি দেখে এখন মাথা ঠিক নেই। শোন, তোর এইসব গভীর ভাবনা কথা রাখ। ডক্টরের পরামর্শে আসছে কদিন। তুই পারলে বিরক্ত না করলে একটু হেল্প করিস। দুটোর একটাও করতে পারবো না, আমার সময় নেই। শুভ কথাটা বলে রুমে চলে গেল। এই ছেলেটা হয়েছে একটা রুম ছাড়া, কিচ্ছু বোঝে না। শুভ রুমে গিয়ে জানালার পর্দাগুলো সরিয়ে দেয়। রোদের আলোয় ঘর পুরো আলোকিত হয়ে যায়। থাক থেকে একটা বই নিয়ে জানালার পাশে একটা চেয়ার টেনে পড়তে বসে। ঘন্টাখানেক মনোযোগ দিয়ে পড়ার পর মামা চিল্লাতে চিল্লাতে শুভর রুমে আসে। শুভ, ওঠ ওঠ, ওরা চলে আসছে। কারা যেন আসছে। এই তুই মজা করিস না তো। চল, ব্যাগপত্র আনতে হবে। বই পড়তে পড়তে শুভর খেয়ালই ছিল না যে মেহমান আসবে তাদের বাসায়। মামার সাথে বাসার বাইরে গিয়ে দেখে দুজন আসছে। শুভ দেখে বুঝলো বাবা আর মেয়ে। মামা গিয়ে দুজনের সাথে কথা বলা শুরু করলো। শুভ সেই লোকটার হাত থেকে ব্যাগ নিল, আর মেয়েটার হাত থেকে একটা ব্যাগ নিয়ে বাসার মধ্যে চলে আসলো। মামার বন্ধু বলল, দোস্ত, ছেলেটাকে। আরে ও তো আমার ভাগ্নে। ওর বাবা তো এখানে এসে অ্যাক্সিডেন্ট করেছিল, তাই না? হ্যাঁ। মামা একটু মন খারাপ করলো। চল ভেতরে চল। দুজনের পিছু পিছু মেয়েটাও বাসার মধ্যে চলে আসে। বসার রুমে ব্যাগপত্র রেখেই শুভ তার মতো উধাও, মানে নিজের রুমে গিয়ে ঢুকেছে। এবার রুমের দরজা লক করে পড়তে বসেছে যাতে মামা ডিস্টার্ব করতে না পারে। বইয়ের অনেকগুলো পাতা এখনো বাকি। শুভ আবার মনোযোগ দিয়ে পড়া শুরু করলো। এদিকে মামি সেই মেয়েটাকে নিয়ে রান্নাঘরে দাঁড়িয়ে আছে।
হ্যাঁ রে ইরা, একটু হেল্প কর তো। মেয়েটির নাম ইরা। মামির কথা মতো কাজ করলো, তবে কোনো কথা বলল না। মামি জানতো ইরা এমনটাই করবে। কি রে, আমার সাথেও কি কথা বলা যাবে না? ইরার কাঁধে একটা ছোট্ট ব্যাগ সবসময় ঝুলানো থাকে। সেই ব্যাগ থেকে কাগজ আর কলম বের করে কি যেন লিখে মামিকে দিল। মামি পড়া শুরু করলো। আমার কথা বলতে ইচ্ছে করে না, তুমি জোর করো না। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে একটা কাজ কর, তুই তোর বাবার কাছে যা, আমি আসছি। ইরা তার বাবার কাছে গেল। মামা ইরাকে একটা রুম দেখিয়ে দিলেন। মামার বাসাটা দ্বিতল কাঠের তৈরি বাড়ি, তবে এত সুন্দর করে সবকিছু সাজানো হয়েছে যে কেউ দেখলেই প্রশংসায় ভাসিয়ে দেয়। আর বাড়িটার স্থান একটু উঁচুতে হয়, এখান থেকে আশেপাশে প্রায় সবকিছুই দৃশ্যমান। দুপুরে খেতে বসলো সবাই, তবে শুভ বাদ দিয়ে। তোর ভাগ্নেকে ডাক। ওকে ডেকেও কাজ হবে না। ঘুমাচ্ছে নাকি? না, বই পড়ছে। বাহ, এটা তো ভালো অভ্যাস। ওর জন্য খারাপ, খাওয়া দাওয়া সব ভুলে গিয়ে বই পড়ে। ও আচ্ছা। ইরার বাবা একটু হাসলো। ইরা, তোমার যা যা লাগে নিও। আচ্ছা শোন, আমি কিন্তু খেয়ে আবার রওনা হব। সে কি কথা, তুই থাকবি না? সময় নেই। ইরা একা থাকবে তো এখানে? আমার বাসার কথা তো জানিস, 6 ভাই আর 3 বোনের পরিবার নিয়ে একই বাসার মধ্যে থাকা। পরিবেশটা ওর জন্য ভালো না, একা থাকতে পছন্দ করে। আর ডক্টরও বলেছে ওকে একটু একা রাখলেই সব ঠিক হয়ে যাবে। তোকে তো ফোনে সব বললাম। হুম, তাহলে ও কিন্তু এখানে অনেক দিন থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইরার বাবা খাওয়া শেষ করে বিদায় নিল। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। শুভ বই পড়া শেষ করে দরজা খুলে খাবার রুমে আসে। এসে দেখে মেয়েটা সোফায় বসে খাতাটা হাতের উপর রেখে কি যেন লিখছে। বাসায় মামা মামি কাউকে দেখতে পাচ্ছে না। কয়েকবার ডাকলো, কারো কোনো সাড়া শব্দ নেই। ধুরো, ক্ষুধা লাগছে। আর এদিকে কারো খোঁজ খবর নেই। এই আপনি কি জানেন কোথায় গেছে ওনারা? শুভ মেয়েটিকে বলল। মেয়েটি লিখেই যাচ্ছে। আরে ওকে প্রশ্ন করছি কেন? এ তো কথাই বলতে পারে না। এদিকে মেয়েটা 3-4 লাইন কি যেন লিখে পৃষ্ঠা ছিঁড়ে শুভ সামনে রাখলো। শুভ পৃষ্ঠাটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। মামা বাজারে গেছেন আর মামি পাশের বাসায় টেবিলে খাবার রাখা আছে, আপনাকে খেতে বলেছে। বুঝেছি, ধন্যবাদ আপনাকে। শুভ খেতে বসলো, নিজে প্লেটে ভাত তরকারি নিয়ে খাওয়া শুরু করলো। 2-1 বার ভাত মুখে দেওয়ার পর বলল। আপনি খেয়েছেন? মেয়েটা কাগজে লিখে সেটা ছিঁড়ে এনে শুভ সামনে রাখলো। হ্যাঁ, খেয়েছি। বাহ, আপনার যোগাযোগের মাধ্যমটা ভালোই। ও হ্যাঁ, নাম কি আপনার? কাগজে লিখে এনে দিল। ইরা। আমি শুভ। আচ্ছা আসুন, আবার খেয়ে নিন। এরা মাথা নাড়িয়ে মানা করলো। আচ্ছা একটা জিনিস বলেন তো আমাকে, মনের ভাব মুখে প্রকাশ না করে কাগজে লিখে প্রকাশ করার কারণ কি? উত্তরটা আপনাকে দিতে আমি বাধ্য নই। এরা বিরক্ত হয়ে রুমে চলে গেল। বাবা, কি মেয়ে রে বাবা! কিছু জানতে চাইলাম আর বিরক্ত হয়ে গেল। এরা আবার একটা কাগজের টুকরো নিয়ে এসে শুভর সামনে রাখলো। তাতে লেখা। ভাত লাগলে নিয়ে নিন, আর খাওয়ার সময় কম কথা বলে খাবার দ্রুত হজম হয়। কাগজে লেখা। শুভ লেখাটা পড়ে উত্তর দিতে যাবে, কিন্তু ততক্ষণে এরা তার রুমে চলে গিয়েছে। শুভ এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল। পাহাড়ি পাগলের মেলা। শুভ খাওয়া শেষ করে নিজের প্লেটটা ধুয়ে টেবিলে রাখলো। ইতিমধ্যে মামা এসে হাজির। কিরে, খাওয়া শেষ হলো? হ্যাঁ মামা, শেষ করলাম। ইরা কই? রুমে। ওকে যেন বিরক্ত করিস না। আরে না, বিরক্ত করব কেন? হুম। শুভ মামার সাথে কথা শেষ করে রুমে গেল। বিকেলে আবার তার রুমের ব্যালকনিতে বসে প্রকৃতি দেখার অভ্যাস। ব্যালকনিতে চেয়ারের উপর বসে পাটা ব্যালকনির সামনের দেয়ালের উপর রেখেছে আর গুনগুন করে গান গাইছে। শুভর পাশের রুমের ব্যালকনিতে এসে ইরা দাঁড়িয়ে আছে। শুভ একবার তাকিয়ে দ্বিতীয়বার আর তাকালো না। ইরা এদিক ওদিক তাকিয়ে পাহাড় আর গাছগাছালির দৃশ্য দেখছেন। শুভ কিছু সময় পর পর এরা কি করছে তা দেখার চেষ্টা করছে। সময় পার হতে হতে একসময় মেঘ ঘনিয়ে আসলো। শুভ বলল। এই যে। এরা তাকালো। রুমে যান, বৃষ্টি হবে মনে হয়। এরা আবার তার দৃশ্য দেখা মন দিল। বাজ পড়লে বুঝবেন। শুভ রুমে না এসে ব্যালকনির দরজায় দাঁড়িয়ে থাকলো আর একটু পর পর ইরাকে দেখতে লাগলো। ও পাশে এরা এক দৃষ্টিতে আশেপাশের দৃশ্য দেখছে। এই বাড়িটা একটু উঁচু হয়, সকালে মেঘের ভেলা খুব কাছ থেকে দেখা যায়। যদিও দিন বাড়ার সাথে সাথে সেটা কমে যায়, তবে যে খুব সকালে ঘুম থেকে উঠতে পারে তার জন্য এমন দৃশ্য দেখা তেমন কিছু না। বৃষ্টি শুরু হয়েছে। এরা তার রুমের ব্যালকনির দরজায় দাঁড়িয়ে। হঠাৎ সে কাগজে কি যেন লিখতে শুরু করলো। লেখা শেষ করে শুভকে হাতের ইশারায় কাছে রাখলো। শুভ কাছে গিয়ে বলল। কি হয়েছে? এরা হাত দিয়ে ইশারায় তাকে দাঁড়াতে বলল।
এরা কলমের হেডের সাথে কাগজটা পেঁচিয়ে শুভর দিকে ছুড়ল। শুভ বল ধরার মতো করে কাগজটা ধরল, হেডের সাথে থাকা কাগজটা খুলে নিয়ে পড়তে শুরু করলো। আপনি তো বললেন বাজ পড়বে, কই পড়ছে না তো, মিছে ভয় দেখান। আর এই সময় প্রকৃতি কত সুন্দর দেখা যায়, আমি এমনটা কখনো দেখিনি। শুভ পড়া শেষে করে ইরার দিকে তাকালো আর বলল, আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখেন। বাতাস বেড়ে যাওয়ার সাথে সাথে বৃষ্টিও আগের থেকে বেড়েছে। এমন সুম সুম শব্দে শুভর কথা শুনতে পায় না ইরা। ইরা আবার কাগজে লেখা শুরু করে। লেখা শেষ হওয়ার পর শুভর কাছ থেকে ইশারায় কলমের হেডটা চায়। শুভ ঢিল দিয়ে ইরার কাছে হেডটা দেয়। ইরা আবার হেডের সাথে কাগজ পেঁচিয়ে শুভর দিকে ছুঁড়ে মারে। কাগজটাতে এবার লেখা, আপনার কথা কিছুই শুনতে পাই না, কি বলছেন? আর এখানে দাঁড়িয়ে থেকে তো ভিজে যাচ্ছি। এই ওয়েট করেন, আমি আসছি। শুভ মুখে বলে আবার হাত দিয়ে তাকে বুঝালো অপেক্ষা করতে। শুভ রুম থেকে খাতা কলম নিয়ে আসলো, কিছু লিখে ইরার মতো করে কাগজটা তার কাছে ছুড়লো। বললাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখেন। ভিজে যাচ্ছি যে। তো কি হয়েছে? এমন মুহূর্ত আর কখনো পাবেন কিনা কে জানে। একটু পানির ঝাপটা লাগলে ওইটাকে ভেজা বলে না। এরা আর কিছু লিখলো না, চেয়ার ছাড়াই ব্যালকনির মেঝেতে বসে পড়লো। দেয়ালে হেলান দিয়ে দূরে দৃষ্টি রাখলো। শুভ এরাকে অনুকরণ শুরু করলো। এরা যদি হাত দিয়ে মাথা চুলকায় তো শুভ সেটাই করে, এরা গালে হাত রাখে তো শুভও তাই করে। বিষয়টা এরা এখনো খেয়াল করেনি। শুভ একা একা এটা করে মজা নিচ্ছে। বৃষ্টি কমে এসেছে, সাথে মেঘের ডাকও। আকাশে বিদ্যুৎ চমকানোটা এখন দৃশ্যমান, কারণ পশ্চিম আকাশে সূর্য ডুব দিয়েছে। এরা বসা থেকে উঠলো, শুভর দিকে একবার তাকিয়ে রুমে চলে গেল। শুভ আর সেখানে থাকলো না, উঠে রুমে চলে গেল। রাতে খাবার টেবিলে সবার সাথে এরাও বসে আছে। ইরা মা, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? এরা কাগজে লিখে দিল, কোনো সমস্যা হচ্ছে না আঙ্কেল। তোমার বাবা যে চলে গেছে তাতে খারাপ লাগছে তোমার? এরা লিখছে, লিখতে লিখতে রাত পার করে ফেলবে এখন। মামা, খাওয়া শুরু করো তো। দাঁড়া না একটু, তোর মামি তরকারিটা গরম করে নিয়ে আসুক। এরা লিখে কাগজটা মামার হাতে দিল। খারাপ লাগছে না, বাবা আমাকে বলেই নিয়ে এসেছে। বাবার অনেক কাজ আছে তো, আমি বলেছি একা থাকতে পারবো। আচ্ছা, অনেক কথা হলো, পেট ভরে খেও কিন্তু। এরা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। শুভ, হ্যাঁ মামা বলো। আমি তো কাল কাজে যাব, কোনো কিছু দরকার পড়লে একটু এনে দিস। হুম। আর তোর কিছু লাগলে আমাকে বলিস। আচ্ছা মামা, আবহাওয়ার নিউজটা দেখলাম, সেখানে বলল আমাদের রাঙামাটি আর চট্টগ্রাম জেলাতে আগামী বেশ কয়েকদিন অনেক বৃষ্টি হতে পারে। আমি নিউজ শুনিনি। ওখানে পাহাড় ধসের কথাও বলল, সবাইকে একটু সাবধান হতে হবে। হুম। আর আমরা তো বিপজ্জনক এলাকায় না, এখানটা বেশ ভালোই আছে। শুধু নিজের কথা ভাবলে চলবে, অন্যদের কথাও ভাবতে হবে। কি করবি তুই? কিছু না, কাল কাজে যাওয়ার আগে 3,000 টাকা মামির কাছে দিয়ে যেও। কেন? আমার দরকার। আচ্ছা ঠিক আছে। এরা তাদের দুজনের কথা মন দিয়ে শুনলো এতক্ষণ। খাবার এসে গেছে, সবাই মিলে খেয়ে নিল। খাওয়া শেষে যে যার রুমে, কিন্তু শুভ তার রুম থেকে খাতা কলম নিয়ে পাশের রুম মানে ইরার রুমের দিকে রওনা হয়েছে। শুভ দরজায় নক করলো। ইরা এসে দরজা খুলে দিয়ে দেখে শুভ দাঁড়িয়ে। শুভ আগে থেকে একটা কাগজের কয়েকটি কথা লিখে নিয়ে এসেছে। ইরা হাত দিয়ে ইশারায় বুঝালো। কি হয়েছে? শুভ তার কাগজটা ইরার দিকে তুলে ধরলো। দরকারি একটা কাজ আছে, আমি কি ভেতরে আসতে পারি? কাগজে লেখা। ইরা সম্মতি পেয়ে শুভ ভেতরে গিয়ে সোফায় বসলো। কিছু কথা বলার জন্য আসলাম, যদি একটু শুনতেন। যা বলার থেকে বলুন। ইশারায় বুঝালো। আপনি তো কথার সাথে কথার উত্তর দিতে পারবেন না, আমি একবারে সব বলে শেষ করি, আপনি শুনতে থাকেন। মামাকে যে বৃষ্টির খবরটা দিলাম, এটা বেশ জোরালো খবর। আজকে তো দেখলেন বৃষ্টির অবস্থা, এখনো টিপটিপানি বৃষ্টি পড়ছেই। রাঙামাটির এই অঞ্চলে পাহাড় ধস একটু বেশি হয়। তো আমরা করব কি? আমরা এই অঞ্চলের ঝুঁকিপূর্ণ পাহাড়ের কাছে যারা থাকে বা ঝুঁকির মধ্যে আছে এমন লোকগুলোকে সাবধান করব। আপনি কি কাল আমার সাথে বের হতে পারবেন? রাঙামাটিতে একটু ঘুরলেন, সাথে ভালো কাজও হলো। ইরা চুপ। আমি জানি আপনি অসুস্থ, কিন্তু শারীরিকভাবে ঠিক আছেন। অসুস্থতা আপনার মনে কোনো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখেন, খুব ভালো লাগবে। আচ্ছা, আমরা বুঝবো কিভাবে যে কোথায় কোন পাহাড় ঝুঁকিপূর্ণ? এরা কাগজে লিখে দিল। শুভর আর বুঝতে বাকি রইল না এরা তার সাথে এই কাজে যেতে আগ্রহী। শুভ ইরার প্রশ্নের উত্তরে বলল, আমি এখানকার প্রায় সব কিছুই চিনি, জানি গত কয়েক বছরে কোন জায়গায় কয়টা পাহাড় ধস পড়েছে
আর কয়টা হওয়ার সম্ভাবনা আছে সেটা এমনি বোঝা যায়। আমি কাল সকালে বের হব, লোকের কাছ থেকে তথ্য সংগ্রহ করব আর সেইগুলো নিয়ে কাজ করব। সবাই তো নিউজ পড়েই জানতে পারবে। আমরা গিয়ে সাবধান করার আগেই তো সবাই জেনে গিয়েছে। আমরা পরে গিয়ে কি করব? এরা লিখে দিল। এই দেশের সাধারণ মানুষ নিউজ শুনে দেখে অতটা বিশ্বাস করে না, এমনকি আপনিও না। এরা একটু অবাক দৃষ্টিতে তাকালো। দেখেন, এটা আমি আপনি দুজনেই জানি। আমাদের কাজ নিউজটা সরাসরি তাদের মাঝে পৌঁছে দেওয়া, তাহলে সহজেই সবাই সচেতন হবে। এরা চুপ। আচ্ছা, কাল সকাল সকাল বের হব, আপনি তাহলে যাচ্ছেন তো? হুম। এটাও কাগজে লিখলো। আর এটা মামা বা মামিকে বলার দরকার নেই, আপনার আর আমার মধ্যেই থাক। কাল মামা কাজে চলে যাওয়ার পর আমরা বের হব, আর মামি যদি কিছু বলে তাহলে বলবেন যে ঘুরতে বের হব। ওকে? হুম। ছাড়া আর কি লিখতে পারেন? সকাল সকাল উঠিন কিন্তু। গুড নাইট। পরদিন সকালবেলা মামির কাছ থেকে টাকা নিয়ে শুভ বাড়ি থেকে বের হবে। এরাও বের হয়েছে একই সাথে। তাদের দুজনকে একসাথে বাইরে যেতে দেখে মামি বলল, এইসব ব্যাগপত্র আর ইরাকে নিয়ে তুই কই যাস? ও একটু এলাকাটা ঘুরে দেখবে। তুই একদিনেই পচিয়ে ফেললি? আরে কি যে বলো না মামি। আকাশ মেঘলা, এই সময় বাইরে যাওয়ার দরকার নেই। না না, এটাই জরুরি সময়, এখনই বের হতে হবে। মানে? তুমি বুঝবে না, থাকো আমি বের হচ্ছি। এই আসেন আপনি। দুজন মামিকে বিদায় জানিয়ে বাইরে আসলো। ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে, ছাতাটা ফুটিয়ে নিন। আমরা কি হেঁটে যাব? এরা কাগজে লিখে দিল। না, গাড়িতেও যাব, তবে বেশিরভাগ সময়ই হাঁটতে হবে। ফিরবো কখন? কাজ শেষ হলে। কাজ শেষ হবে কখন? একটু দূরে যাব তো, ফিরতে ফিরতে বিকেল হবে। এরা চিন্তায় পড়ে গেছে। শুভ বুঝতে পেরে বলল, এই যে আমরা হাঁটছি, এখন ধীরে ধীরে আমরা প্রকৃতির সাথে মিশে যাব। বাড়ি ফিরে আর চিন্তাই করব না। যদি এমনটা করতে পারেন তাহলে কাজ আর কাজের সময়টা বেশ ভালোভাবেই উপভোগ করতে পারবেন। একটু বেশি বকবক করছি তাই না? একদম না। ছাতার নিচে আপনাকে একদম পরিপরি লাগছে। এবার একটু বেশি কথা বলে ফেললেন। সরি, আর একটু সাবধানে হাঁটবেন। হুম। আপনিও। আমরা প্রথমে উত্তর দিক থেকে শুরু করব, উত্তর থেকে পূর্ব, তারপর দক্ষিণ, তারপর পশ্চিম হয়ে বাড়ি ফিরব। এরা শুধু মাথা নাড়িয়ে শুভর কথার সাথে তাল মিলাচ্ছে। বেলা যত হচ্ছে বৃষ্টির বেগ ততই বাড়ছে। ইরা অনেকবার শুভকে বুঝিয়েছে তার ভালো লাগছে না, সে বাসায় যাবে, কিন্তু নাছোড়বান্দা সব জায়গায় ঘুরে। যতটা পেরেছে সবাইকে সতর্ক করে তারপর বিকেলের দিকে ইরাকে নিয়ে বাসায় ফেরে। ইরার ভালোই লেগেছে কিছু সময়, তবে হঠাৎ করেই তার শরীর খারাপ হয়। ইরা তো মুখ দিয়ে কিছু বলে না, শুভ সেভাবে বুঝতেও পারেনি। বাসায় আসার পর মামি তো জেরা শুরু করে দিয়েছে। ওরে নিয়ে এতক্ষণ কই ছিলি? দুপুরে খাওয়া নেই, দাওয়া নেই। আমরা খেয়ে এসেছি। কোথায়? বাইরে, হোটেলে। শুভ আর দেরি করলো না, সে তার রুমে চলে গেল। প্যান্ট শার্ট ভেজা ছিল, চেঞ্জ করে নিল। এদিকে ইরা রুমে এসে ড্রেস চেঞ্জ না করে বিছানায় গা এলিয়ে দিল। খুব খারাপ লাগছে তার, মাথা ব্যথার সাথে শরীরও গরম হচ্ছে। মনে হচ্ছে খুব জ্বর হবে তার। ঠিক তাই হলো, কিছুক্ষণ পর কাঁপুনি দিয়ে জ্বর এলো। ইরা বিছানায় শুয়ে কাঁথা গায়ের উপর নিল। সন্ধ্যার একটু আগ দিয়ে মামা বাসায় ফিরলেন। ছাতাটা চাপিয়ে ভেতরে আস্তে আস্তে বললেন, কি বৃষ্টি রে বাবা, থামার নাম গন্ধই নেই। আকাশ দেখে মনে হয় না দুদিনে বৃষ্টি থামবে। ড্রেস ছেড়ে আছো, চা করে দিচ্ছি। শুভ কই? রুমেই আছে। ওকে একটু ডেকে দিও। আচ্ছা। মামি চা করে নিয়ে আসলো আর শুভকে ডাকলো। মামা চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, সারাদিন বাসায় ছিলি নাকি কোথাও বের হয়েছিলি? একটু বাইরে গিয়েছিলাম। এই, মিথ্যে বলিস কেন? সেই সকালে বের হয়েছিলি, আর মাত্রই তো আসলি। আর এই চাটা ইরাকে দিয়ে আয়। তুমি যাও। তোকে যেতে বলছি, তুই যা। শুভ ইরার রুমের সামনে আসলো, এসেই দেখে দরজা খোলা। শুভ আগেই ভিতরে ঢুকলো না, ভেতরে ঢোকার আগে দরজায় টোকা দিল। ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। শুভ ভাবছে বাইরে বৃষ্টির শব্দের কারণে ইরা হয়তো শুনতে পাচ্ছে না। শুভ কিছুক্ষণ ডাকার পর ভেতর থেকে যখন কোনো রেসপন্স পেল না, তখন সে ভেতরে ঢুকলো। প্রথমে চোখ গেল বিছানার দিকে। শুভ দেখলো মেয়েটা চোখ বন্ধ করে শুয়ে আছে আর কাঁপছে। শুভর আর বুঝতে বাকি রইল না ইরার জ্বর হয়েছে। মামা মামিকে ডাকলো। মামি এসে দেখে ইরার অবস্থা একদমই খারাপ। তার উপর ভেজা জামা পরেই বিছানায় শুয়ে আছে। মামি দ্রুত ইরার ড্রেস চেঞ্জ করে দিলেন। শুভকে তার মামা বাইরে নিয়ে এসে ঠিক মতো বকা দিচ্ছে।
মামা আর শুভ যখন আবার ভিতরে ঢুকলো তখন ইরার এই খারাপ অবস্থা দেখে মামার রাগ উঠে। রাগেই শুভকে একটা চড় মেরেই বসলেন তিনি। ইরাও দেখেছে চড় মারাটা। বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই, ডাক্তারকে ফোন করে ডাকবো সেই উপায়ও নেই। রাত হয়ে গেছে, ওষুধের দোকান বন্ধ, এখন ওষুধ পাবি কই? একটু অপেক্ষা করো, আমি আসছি। একটা টর্চ নিয়ে শুভ বেরিয়ে পড়ে। বাইরে বৃষ্টি হচ্ছে মুষলধারে। ছাতাটা যে নিবে সে খেয়ালই নেই তার। রাগ উঠলে কার মাথা আর ঠিক থাকে। শুভ বাইরে এসে দেখে পুরো এলাকাটা অন্ধকার। দূরে কোথাও কোনো আলো দেখা যাচ্ছে না, এমনকি জোনাকির আলোও নেই। বাসা থেকে কয়েক মিনিট হাঁটার পর একটা ওষুধের দোকান। শুভ সেখানটায় গেল, কিন্তু দোকান বন্ধ। দোকানি এখানেই থাকে। শুভ ডেকে তাকে তুলল আর ওষুধ নিল। ভাই, ওষুধ নিলেন, টাকাটা? আনতে মনে নেই, সকালে এসে দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। আমার ছাতা কই? ভাই, আপনি তো ছাতা নিয়ে আসেননি। ও, মনেই নেই। শুভ ভিজে ভিজে বাসায় চলে আসে। বাসায় এসে তো আরো বকা শুনলো ছাতা না নিয়ে যাওয়ায়। আমার মনে ছিল না। ওষুধ কই? আমার কাছে। দে, আমি ওকে খাইয়ে দিয়ে আসি। না, না মানে? ওর জ্বর আমার জন্য হইছে, আমি দেখবো সবকিছু। তুই ভিজে গেছিস তো? আমি যেমনই থাকি তোমাদের দেখতে হবে না? শুভ চলে গেল ইরার রুমে। ছেলেটাকে মেরেছো, এখন তুমি ওকে সামলাও। এত বড় হয়েছো, বাচ্চা ভাবটা এখনো যায়নি? মারতে গেলে কেন? ইচ্ছে করে তো। হইছে, ওকে আর ডিস্টার্ব করো না। ও যেমনে পারে ইরা সেবা করো। মামা চুপ, কিছু বলল না। শুভ এখন ইরার রুমে যাওয়ার পর। দেখি ওঠেন তো একটু। ইরা শুয়েছিল, এখন উঠল। আমার হাত ভেজা, ওষুধগুলো বের করে খেয়ে নিন। আমি ড্রেস চেঞ্জ করে আসছি, দরজা লাগাবেন না। আর হ্যাঁ, এই যে গ্লাস এখানে রাখা আছে, পানি খেয়ে নিয়েন। কিছু সময় পর শুভ আসলো। ঔষধ খেয়ে নিয়েছেন? বাহ, ভালোই করেছেন। আমি এখন জলপট্টি করে দিচ্ছি। ইরা ইশরায় বুঝালো তাকে খাতা আর কলম দিতে। শুভ বুঝতে পেরে বলল, এখন কিচ্ছু এনে দিতে পারবো না, চুপচাপ শুয়ে থাকেন, না হলে কিন্তু মাইর দিব। ইরা আর কিছু বলল না। রুমে শুধু একটা মোমবাতি জ্বলছে। শুভ সেই আলোতে ইরার জ্বর কমানোর আপ্রাণ চেষ্টা করেই যাচ্ছে। কিছুক্ষণ জলপট্টি করার পর সেটা রেখে দিয়ে বলে, এত পানি লাগালে আবার ঠান্ডা লেগে যাবে। এই আপনার কি ক্ষুধা লাগছে? ইরা আবার খাতা কলম চাইলো। কোনো কিছু লিখতে দিব না, মাথা দিয়ে হ্যাঁ বা না করেন। ইরা হ্যাঁ উত্তর করলো। শুভ গিয়ে তার খাবার আর ইরার খাবার এক প্লেটেই নিয়ে আসলো। ভাত মাখিয়ে ইরাকে উঠতে বলে শুভ। ইরা উঠতেই করেন। ইরা এমন কাণ্ড দেখে চোখ বড় বড় করে ফেলে। কি হলো করেন? ইরা ভয়ে খাবার মুখে নিল। এই যে শোনেন, অবাক হওয়ার কিছু নেই। মামা মামিকে বলেছি আপনার এই অবস্থার জন্য আমি দায়ী। তাই আপনার সুস্থ হওয়া পর্যন্ত আমি আপনার সাথেই আছি। ইনশাল্লাহ আপনি সুস্থ হলে আপনার ধারে কাছেও যাব না। খাওয়া শেষে মাথা ব্যথা কি কমেছে? ইরা বুঝালো কমেছে। ইরা শুয়ে আছে আর তার পাশেই বসে আছে শুভ। মাঝে মাঝে ইরার মাথায় হাত দিয়ে জ্বরের অবস্থা বুঝছে। জানেন, খুব টেনশন হচ্ছে। বৃষ্টি তো কমছেও না, লেকগুলো নিরাপদ জায়গায় গেল কিনা কে জানে। ইরা চুপটি করেই শুয়ে আছে। ধীরে ধীরে রাত গভীর হলো, মোমটাও ফুরিয়ে আসছে। এদিকে ইরা কথা বলার জন্য ছটফট করছে। শুভকে কিছু বলতে যাচ্ছে। শুভ সেটা বুঝতে পেরে কাগজ আর কলম এনে দিল। আপনি গিয়ে রুমে ঘুমান, অনেক রাত হলো তো। ইরা লিখে দিল। না না, আমি যদি ঘুমাই এখানেই ঘুমাবো। আরে না, এখানে কেন? রাতে আপনার জ্বর উঠলে তখন কি হবে? আমাকে থাকতে হবে। এমন করছেন কেন? দেখেন, এত কথা বললেন না। আপনি এই যে কষ্ট পেয়ে চুপ করে থাকতে পারেন, কিন্তু আমি পারি না। যেটার জন্য আমি কষ্ট পাই চেষ্টা করি সেটাই বেশি করার। আমার চুপ থাকার গল্পটা একদিন আপনাকে বলবো। জি না, আমাকে বলতে হবে না। আমি এখানে থাকবো, এটাই শেষ কথা। আর আমার বাইরের মানুষের জন্য টেনশন হচ্ছে। আপনার সাথে থাকলে মনে হবে আপনিও আমার সাথে টেনশন করছেন, তাতে আমার টেনশনও কমবে। বুঝেছি। আচ্ছা, আমি একটু বাথরুমে যাব। ও চলুন, আমিও যাব। ইরা বড় বড় চোখ করে শুভর দিকে তাকালো। আরে রাগ করছেন কেন? বাইরে যাবেন তো চলুন। কাগজের লেখাটা ইরা আবার পড়তে বলল। শুভ আবার পড়েই তো আমতা আমতা শুরু করে দিল। পড়তে ভুল হয়েছে, সরি। ইরা বাথরুম থেকে এসেও শুভকে তার রুমে যেতে বলে, কিন্তু শুভ যাচ্ছিলই না।
ইরাও কম না। শুভ না যাওয়া পর্যন্ত চোখের পাতা এক করছিল না। শুভ কিছুক্ষণ ভেবে দেখলো, আসলেই থাকাটা ঠিক হবে না। ইরাকে রেখে নিজের রুমে চলে গেল এক সময়। সকাল থেকেই শুভকে পাওয়া যাচ্ছিল না। সবাই ধারণা করছে বাইরে গেছে, তবে কাউকে বলে যায়নি। মামা সকালে কাজে গেলেন। ইরা একটু অসুস্থ, তাই সে রুমেই থাকলো। মামি টুকটাক ঘরের কাজ করছিল। শুভ সকালে না খেয়ে বেরিয়েছে। এদিকে দুপুর হতে চলল, তারপরও শুভর বাসায় আসার নাম নেই। ইরা গিয়ে মামিকে জিজ্ঞেস করলো, তবে এবার আর লিখে নয়, সোজা মুখেই বলল, আন্টি। আর এরা, তুমি কথা বলছো? হুম, এখন একটু ভালো লাগছে। যাক, আমি তো ভাবছি কথাই বলবে না কখনো। আমার ভালো লাগে না, তাই তো চুপ করে থাকি। হুম। আচ্ছা, তুমি যে কথা বলতেছো, তোমার বাবাকে একটা কল করি। আন্টি, বাবাকে বলতে হবে না। আমি এখানে আসার সময় ওনার সাথে কথা বলেছি। তাহলে এখানে এসে এমন করলে কেন? আমি জানি না, আমার মাথা ঠিক ছিল না। এখন ঠিক হলো কিভাবে? হুম। আমি জানি না, সকাল থেকেই খুব কথা বলতে ইচ্ছে করছিল, আবার এমনও হয় কিছুই বলতে ইচ্ছে করে না। হুম। আচ্ছা, আমি তো কাজ করছি, তোমাকে কি চাকরি দিব? না, চা খাবো না। বাইরে তো যেতে পারবে না, বৃষ্টি হচ্ছে। হুম। তুমি যাও, রুমে গিয়ে শুয়ে থাকো, কিছু লাগলে আমাকে বইলো। আচ্ছা। কথা বলার শেষেও ইরা দাঁড়িয়ে আছে, মনে হয় কিছু বলতে চায়। মামিও বুঝতে পারলো ইরা হয়তো তাকে কিছু বলতে চায়। কিছু বলবা? না আন্টি, একটু কাজ দেখছি আপনার। ও। ইরা রুমে চলে আসলো। শুভর কথা জিজ্ঞাসা করতে চাইলো সে, কিন্তু বলতেই পারলো না। দুপুরে বৃষ্টির বেগ অনেকটাই কম। ইরা বেলকনিতে এসে বাইরের পরিবেশ দেখছিল, মাঝে মাঝে শুভর বেলকনির দিকে তাকাচ্ছিল। সেদিন সন্ধ্যায় শুভর ফেরা। মামা মামি জিজ্ঞাসা করলে শুভ বলে সে নাকি বাইরে অনেক কাজ করেছে। শুভ একদম কাদামাখা হয়ে বাসায় ফিরছিল, তাই সে যে বাইরে কাজ করছে তা বিশ্বাস করছিল না। মামা তো বলেই ফেললো, সকাল সন্ধ্যা ফুটবল খেলছিস তাই না? না, ধসে পড়া বাড়িগুলোর মালপত্র সরাতে সাহায্য করতে গিয়েছিলাম। এখন জ্বর ঠান্ডা হলে বুঝবি বাইরে থাকার স্বাদ। লোকজন আমার থেকেও বেশি কষ্টে আছে। তোর সেগুলো দেখতে হবে কেন? কর্তৃপক্ষ তো আছে। তাদের হয়ে একটু সাহায্য করলে কি এমন হবে? শুভ উত্তরটা দিয়ে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। সারাদিন বৃষ্টিতে ভেজায় শুভর জ্বর না আসলেও ঠান্ডা ঠিক মতো লাগে। একের পর এক হাসি দিতেই থাকে। রাতে খাবার টেবিলে বসে ইরা শুভকে বারবার দেখছিল। মামি প্লেটে খাবার দিতে দিতে শুভকে বলল, জানিস, জানিস শুভ, এরা কিন্তু কথা বলে এখন। কথাটা শুনেই শুভ ইরার দিকে তাকালো। শুভ দেখলো ইরা তার দিকেই তাকিয়েছিল। কি আপনি কথা বলতে পারেন? ইরা চুপ। আবার কি অফ হয়ে গেছেন? হ্যাঁ না কিছু তো একটা বলেন। হুম, পারি। বাহ, আপনার কণ্ঠ তো দারুণ। এরকম চুপচাপ না থেকে বেশি বেশি কথা বলবেন। হুম। মামা, শুভ মামাকে ডাকলো, বল। আরো কিছু টাকা লাগবে। কত? 5,000 দিও। হাতে নেই, ব্যাংক থেকে উঠাতে হবে। কাল দিন পর দিও। টাকা দিয়ে কি করবি? কাজ আছে একটু। তোর কাজ আমার জানা আছে। দিবা কি না? না দিয়ে উপায় আছে? কথা কম বলে খেয়ে নাও সবাই। মামি বলল। রাতের খাওয়া শেষ করে শুভ রুমে চলে আসে। আজও বিদ্যুৎ নেই, বাইরে এখন বৃষ্টি নেই, তবে আবহাওয়া যে ভালো হয়ে গেছে এমনটা না, আরও বৃষ্টি হবে। শুভর হাসি বাড়তে থাকে। শুভর চোখে আর ঘুম আসে না। দরজা খুলে বেলকনিতে এসে দাঁড়ায়। আর এসেই তো ভয়ে তার আত্মা কেঁপে ওঠে। ইরার বেলকনিতে ইরা দাঁড়িয়ে আছে। তার ড্রেসটা একটু সাদা হওয়ায় ভূত ভূত লাগছিল। শুভ যখন বুঝতে পারলো ওটা ভূত না, ইরা, তখন এই এই এত রাতে এখানে কেন? আমার ঘুম পাচ্ছিল না, তাই একটু আসছি। রাত করে সাদা ড্রেস কেন পরেছেন? দেখতে পেতনি পেতনি লাগছে। ভয় পেয়েছেন? একটু তো পেয়েছি। আপনি ঘুমাননি কেন? দেখতেছেন না বারবার হাঁচি দিতেছি। এইরকম থাকলে কি আর ঘুমানো যায়? ঔষধ খেয়েছেন? না, এমনি ঠিক হয়ে যাবে। মহিষ। কি বললেন? বৃষ্টি কবে কমে আসবে? 2 দিন পর থেকে কমতে পারে, তবে ঠিক বলা যাচ্ছে না কি হবে। এত বৃষ্টি হয় কেন? আজব প্রশ্ন, আল্লাহ দেয় তাই হয়। ইরা চুপ। রুমে যান তো আপনি। একটু থাকি, রুমে অন্ধকার ভালো লাগছে না। দুজন অনেকটা সময় চুপ থাকলো। তারপর শুভ প্রথমে কথা শুরু করলো। আচ্ছা, আপনার সম্পর্কে জানার জন্য কিছু প্রশ্ন করতে পারি? হুম। ডিভোর্সটা হলো কি জন্য? যার সাথে বিয়ে হয়েছিল তার একটা রিলেশন ছিল। বিয়ের আগে থেকেই নাকি পরে?
আমি জানি না। ও, ওই তো তার জন্যই এমনটা করেছে। তো এর জন্য আপনি কষ্ট পেয়ে কথা বলেন না? ছেলেটাকে খুব ভালোবেসে ফেলেছিলাম, আর ছেড়ে আসতে কষ্ট হচ্ছিল। আসলে আমার বর ছিল আমার প্রথম ভালোবাসা। ও ডিভোর্স প্লাস ভালোবাসায় ছ্যাঁকা খাইয়া আপনার মুখের ভাষা গেল হারাইয়া। বেশি বেশি বলছেন কিন্তু। যেটা ঘটেছে সেটাই বললাম। আপনি এখনো বিয়ে করেননি কেন? হয়নি তাই করিনি। আপনি তো চেষ্টাই করেননি, মামির কাছ থেকে শুনেছি। আপনি তো বিয়ে করতে চান না, ছ্যাঁকা খেয়েছেন। আর না, আমি কাউকে এখনো ভালোবাসিনি। আসলে ইয়াং মেয়েকে দেখলেই কেমন যেন বোন বোন লাগে। ফাজলামো করতেছেন আমার সাথে, তাই না? হাহা। হুম, একটু করলাম। শোনেন, আমার সাথে কেউ যদি সারা জীবনের জন্য থাকতে চায়, হুট করে কিছু হবে না। আমার সাথে একদম মিশে যেতে হবে। আমার মনের মধ্যে কখন কি হচ্ছে সে যদি বুঝতে পারে, তাহলে সেই মানুষটাকেই। আপনার মতো আক্কেল জ্ঞানহীন মানুষ আমি দুটো দেখিনি। কোনো মেয়েকে তো ধারে কাছে আসতে দেন না, তো কিভাবে একজন আপনার সাথে মিশবে? আমি জানি না, বাদ দেন তো। তা আপনি কি করবেন এখন? এখানে কিছুদিন থাকবো, তারপর বাসায় গিয়ে দেখি জব করা যায় কিনা। আর বিয়ে? পরিবার জানে, তারা যেটা করবে সেটাতেই রাজি। হুম, ভালোই। আপনাকে একটা কথা বলি। জি বলেন। রাগ করবেন না তো? জি না, বলেন। আপনার জীবন এত অগোছালো কেন? আমার এরকমটাই ভালো লাগে। আপনার মামা মামি আপনাকে ভালো দেখতে চায়। আমি তো ভালোই রয়েছি। এভাবে না। তাহলে কিভাবে? আপনি ভালো কোনো কাজ করবেন, বিয়ে করে সংসার করবেন, বাচ্চা কাচ্চা হবে। দেখেন, মামি মামার তো কোনো ছেলে মেয়ে নাই। আপনি যদি পরিবারের নতুন মানুষ এনে তাদের মন ভালো করতে পারেন, তাহলে তো ভালোই। আপনাকে যে কি করে বোঝাই, কি বোঝাবেন? আমার ইচ্ছে করে না। কি ইচ্ছে করে না? আমি চাই সে আপনা আপনি চলে আসুক। সেটাকে? সেটাই তো জানি না। আমি যে কথা না বলে আপনি আমাকে পাগল বলতেন, এখন দেখছি আপনি পাগল। কথা একদম খারাপ বলেননি। হুম। আবার দুজন চুপ। আচ্ছা, কাল সকালে আপনার কাজ কি? বৃষ্টি হলে সারাদিন রুমেই থাকবো। আর বৃষ্টি না হলে? বাইরে যাব। আমাকে সাথে নেবেন? জি না, কখনো না। একবার নিয়ে বকা শুনেছে, আর না। আর কিছু হবে না। আর বৃষ্টিতে না ভিজলে তো জ্বর হবে না। তবু নিব না, আমি একা থাকতেই ভালোবাসি। সেদিন তাহলে সাথে নিলে কেন? আপনি মন মরা ছিলেন, ভাবলাম সাথে নিয়ে ঘুরলে ভালো হয়ে যাবেন। হ্যাঁ, সেদিন আমার জ্বর হয়েছিল ঠিকই, কিন্তু আমার খুব ভালো লাগছিল। হুম, কাল নিয়ে যাচ্ছেন তো? দেখি। আবার দেখি কেন? আচ্ছা, দোয়া করবেন বৃষ্টি যেন না হয়, তাহলেই বেরোতে পারবেন। আচ্ছা, এখন একটা হেল্প করতে পারবেন? কি হেল্প? আমার রুমে আসেন একটু। কেন? আরে আসুন না, আমি চিৎকার করতে পারবো না, তাড়াতাড়ি আসুন। আবার কি হলো? শুভ তার রুম থেকে একটা মোম ধরিয়ে ইরা রুমে নিয়ে যেতেই ইরা দৌড়ে এসে শুভর পাশে দাঁড়ালো। কি হয়েছে? বেলকনিতে সাপ। কই দেখি তো। আপনি গিয়ে দেখেন। শুভ ব্যালকনিতে গিয়ে দেখলো একটা মোটা রশি পেঁচিয়ে পড়ে আছে। আরে এদিকে এসে দেখেন কি এটা। না না, আমি ওদিকে যাব না। আপনি মারেন ওটাকে। এটা একটা মোটা রশি, সাপ না তো। সাপ না? না। ও, ভয় পেয়ে গেছিলাম। হুম। আচ্ছা, জানালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন, অনেক রাত হয়েছে। গুড নাইট। গুড নাইট। পরদিন সকালে আকাশ মেঘলা, তবে বৃষ্টি নেই। ইরা শুভর সাথে হাঁটতে বের হয়েছে। আপনার সম্পর্কে তেমন কিছুই জানা হলো না। আমার সম্পর্কে আর কি জানবেন? এই যে আমাকে যতটুকু দেখছেন এমনই, এর বেশি কিছু না। আন্টি আঙ্কেল কই? ওনারা নেই। মানে মারা গেছেন? হুম, এই মামার বাড়ি আসতেই তাদের গাড়ি একটা খাদে পড়ে যায়, আর তখনই। ও, সরি। আরে সরি বলার কি আছে? আপনি কি কোনো দোষ করলেন নাকি? সেটা না, পূর্ণ কথা মনে করিয়ে দিলাম। তাদের কথা আমার সব সময় মনে থাকে, নতুন করে মনে করিয়ে দেওয়ার কিছু নেই। আপনি খুব চটাস চটাস কথা বলেন, কথার মধ্যে কোনো রসকস নেই। এই জন্যই আপনি বিয়ের জন্য মেয়ে পাবেন না। তাই? একদম তাই। এই দেখেন, কুরুক ফুল। কি? ওয়েট। শুভ একটা মাঝারি সাইজের কিছু গাছে কিছু ফুল দেখতে পায়। সেখান থেকে কিছু ফুল এনে ইরার হাতে দেয়। থ্যাংক ইউ। এটা চিনেন না? না। এটা কুরুক ফুল। আগে তো কখনো দেখিনি। আগে তো কখনো পাহাড়ি এলাকায় আসেননি, তাই দেখেননি। তার মানে একটা পাহাড়ি ফুল? হুম, চা খাবেন? কোথায়? ওই যে দোকানটায়।
চলেন। দুজন সেই ছোট্ট দোকানটার সামনে গিয়ে দাঁড়ালো। ভিতরে দুজন বৃদ্ধ বয়সী চা খাচ্ছে আর খোশ গল্প করছে। বাইরে যে বেঞ্চ রাখা আছে সেটাতে শুভ আর ইরা বসলো। এই কুহু, 2 কাপ চা দে তো। চা বিক্রেতা একটা মেয়ে, নাম কোহেলিকা। শুভ তাকে কুহু বলে ডাকে। ভাইয়া দিচ্ছি। আপনি ওনাকে চেনেন? না চেনার কি আছে, বাসায় ভালো না লাগলে এখানে এসে বসে থাকি, ওর সাথে কথা বলি। ওর সাথে কিছু আছে নাকি আপনার? কোন আসের কথা বলতেছেন? না মানে ওই যে থাকে না, এই আর কি। বড্ড বেশি বুঝে ফেলেছেন। আমি উপজাতির সাথে লাইন মারতে যাব, তাই না? আপনাকে দেখে তো তাই মনে হয়। যেভাবে এখনকার প্রকৃতি আর মানুষকে ভালোবাসেন, কুহুকে ভালোবেসে বিয়ে করতে আর কতক্ষণ? আসতে বলেন, ও শুনলে কি মনে করবে? এই কুহু, তাড়াতাড়ি করো তো। এবার ইরা ডাকলো। কুহু চা নিয়ে আসলো। চা দিতে দিতে বলল, ভাইয়া, উনি কে? আমি ইরা। কুহু, হুম, আপনি ভাইয়ার কি হন? আমাদের বিয়ের কথাবার্তা চলছে, আর এখন ওর সাথে ঘুরতেছি। বোঝার চেষ্টা করছি মানুষটা কেমন। ও, কুহু চলে গেল। এটা কি হলো? একটু মজা করলাম আর কি। আর মজার ছলে একটা জিনিস বের করে ফেললাম। কি সেটা? আপনার কুহু আপনাকে পছন্দ করে। তা তো করবেই, আমি ওর দোকানে নিয়মিত একজন কাস্টমার। বুঝেও না বোঝার ভান করে থাকবেন না। ও আপনাকে ভালোবাসে। কি? আরে না, কি বলেন এসব? যখনই বলেছি আমাদের বিয়ের কথা চলছে, ও তখনই মন খারাপ করে ফেলেছে। আমি ওর ফেসটা দেখেছি। আপনি তো অন্যদিকে তাকিয়েছিলেন। তাড়াতাড়ি চাটা শেষ করেন তো। এখন কি আপনি লজ্জা পাচ্ছেন নাকি? আপনাকে যেটা বলেছি সেটা করেন। ওকে ওকে, শেষ করছি। ইরা মিটিমিটি হাসছে। চা শেষ করে দুজন আবার হাঁটা শুরু করলো। আপনার কুহু কিন্তু দারুণ চা বানায়। আমার কুহু বলতেছেন কেন? আপনারই যে, সেই জন্য বলছি। এরকম কিছু না। আপনি কিছু মনে না করলেন, কিন্তু ও আপনাকে নিয়ে স্বপ্ন দেখে। আপনার এফএফ রেডিওর বকবকানি বন্ধ করেন। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? হাঁটতে থাকেন। দুজন হাঁটতে হাঁটতে একটা লেকের সামনে এসে দাঁড়ায়। ওয়াও, এত সুন্দর নদী! এটা নদী না লেক। ওহ সরি, মুখ ফুসকে বেরিয়ে গেছে। হুম। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখব? তো কি করবেন? নৌকা করে একটু লেকের বুকে ভাসি। আমি সাঁতার জানি না। আমিও জানি না। আমি মারা গেলে সমস্যা নেই, তবে আপনি মারা গেলে আপনার কুহু অনেক কষ্ট পাবে। থামবেন আপনি? ওকে। ইরা শুভকে খোঁচাচ্ছে আর মিটমিট করে হাসছে। লেকের পাড়ে থেকে দুজন একটা ছোট নৌকা নিল। মাঝিকে সাথেই নিল না। শুভ ইরা দুজনেই চেষ্টা করছে নৌকা চালানোর। এত চেষ্টার পর তাদের নৌকা এগুচ্ছে। বৃষ্টিতে তো দেখছি অনেক পানি হয়েছে। হ্যাঁ, তবে এই জায়গাটা একটু উঁচু, তাও পানি কম, আর লেকটাও তো ছোট। হুম। আচ্ছা, এখন যদি আবার বৃষ্টি হয়? ভিজবো। আমার যদি আবার জ্বর হয় তাহলে? আমার মামার হাতের চড় খাইতে হবে। ইরা খিলখিল করে হেসে ওঠে। তার হাসি দেখে শুভও হাসে। হাসি থামিয়ে ইরা কেমন যেন গম্ভীর হয়ে যায়। দূর আকাশের দিকে তাকিয়ে শুভকে বলে, জানেন, আমার জীবনের সেরা মুহূর্তগুলো কাটছে এখন। আমি কখনো এত মুক্ত হয়ে চলাফেরা করিনি। কেন? সবকিছুতেই সাবধানতা অবলম্বন করেছি। ও, আপনার সাথে থেকে কেমন যেন হয়ে যাচ্ছে। মনের ভেতর ভয়ও কাজ করে না, আবার চুপ করে থাকতেও ইচ্ছে করে না। শুধু কথা বলতে ইচ্ছে করছে। বলুন, আমি শুনি। আবার আমাকে পাগল বলেন? আরে সমস্যা নেই তো, এখানে পাগলের মেলা। আবার হুম। একটা রিকোয়েস্ট করি। হুম, করেন। একটু পাহাড়ের চূড়ায় উঠবো। এই বর্ষায় সম্ভব না। কেন? মাটি ভেজা, সবকিছু একদম পিচ্ছিল। ও। আবার যদি কখনো আসেন তাহলে শীতের শেষের দিকে আসবেন। হুম। ঘোরাঘুরি অনেক হলো, চলুন এবার বাসায় যাওয়া যাক। যাওয়ার সময় কিন্তু আপনার কুহুর সাথে দেখা করব। ওর সাথে আবার দেখা করতে হবে কেন? এমনি। হুম। লেক থেকে ফিরে ইরা আবার কুহুর দোকানে এসে বসে। সেখানে চাটা খেয়ে বাসার দিকে রওনা হয়। আমরা বাসায় ফিরছি, তাই না? কোনো সন্দেহ আছে? ঠিক তা নয়। আমি ভাবছি আমার জীবনটা কেমন যেন হয়ে গেল। কিছু টেরও পেলাম না। যেমন? হঠাৎ বিয়ে, তারপর আবার। স্টপ স্টপ, এসব কথা এখন কেন? আমার কেন জানি খারাপ লাগছে। এত ঘুরিয়ে নিয়ে আসলাম তারপরও? আরে না, এমনিতে মনটা ভালো হয়ে গেছে।
যখন পুরো জীবন নিয়ে ভাবি কেমন যেন হয়ে যায়। আপনার বাবা মা তো আছে তাই না? হুম, দুজনেই আছে। আমার যে কেউ নেই, আমি তো হতাশ হই না। আমার পুরো পৃথিবীটাই তো আছে, মানে আপনার বাবা মা। আর আমার যে কিছুই নেই। বর একটা গেছে, ভালো ছিল না, চলে গেছে, যাক। আল্লাহ হয়তো ভালো কাউকে রেখেছেন আপনার ভাগ্যে। হুম। পুরো রাস্তা আর কোনো কথা হলো না। সারাদিন কাটালো যে যার যার মতো। সন্ধ্যায় শুভ মামির রান্নায় সাহায্য করছিল, সেই সময় কিচেনে ইরার প্রবেশ। ওমা, কে এসেছে দেখো। শুভ পিছনে তাকিয়ে দেখে ইরা এসেছে। ভেতরে আসো। মামি এমন করে বললা, মনে করেছি না জানি কে এসেছে। আপনার কি ধারণা কুহু এসেছে? কুহুকে? এই যে বেশি বেশি হচ্ছে কিন্তু। এই ইরা, বলো তো কুহুকে। সেই মুহূর্তে মামার ডাক। মামি চলে গেল কিচেন থেকে। মামি, এসব শুনলে কি ভাববে বলুন? আমাকে বলেন, ঠিক আছে? ওনাদের বইলেন না। আমি বলবোই। কাছে আসেন একটু। কেন? ইরা কাছে আসতেই শুভ বাটি থেকে 2 মুঠ ভর্তি আটা নিয়ে ইরার গালে মেখে দেয়। আহা, দেখতে পেতনির চাচাতো বোন লাগছে। বাটিটা এদিকে দেন তো। দিব না। একটু দেন এদিকে। ক্ষমতা থাকলে নেন। ইরা শুভর দিকে ধীরে ধীরে এগিয়ে আসে, অনেকটা রাগী মুড নিয়ে। কাছে আসতে আসতে শুভর একদম কাছে চলে আসে। শুভ আটার বাটিটা হাতে নিয়ে হাতটা উপরে রেখেছে। আমি কি অতিরঞ্জিত কিছু করব, নাকি ভালোই ভালোই বাটিটা এদিকে দেবেন? কি করবেন আপনি? কিছু হয়ে গেলে কিন্তু আর উঠে আসবে না। এই যে নিন। শুভ বাটিটা এগিয়ে দিল। ইরা বাটি হাতে নিয়ে সেখান থেকে তার 2 মুঠো আটা নিয়ে শুভর মুখে মাখানো শুরু করলো। আশ্চর্যের ব্যাপারটা হলো শুভ তাকে বাধা দিচ্ছে না। ইরা শুভর এতটা কাছে ছিল যে শুভ আগে থেকেই বেশ ভয় পেয়ে গিয়েছিল। সে কিছু বললেই ইরা আবার কিছু বলবে কিনা এইরকম কিছু ভেবে শুভ আর বাধা দেয় না। ইরা তার মনের স্বাদ মিটিয়ে শুভর মুখে আটা মাখাচ্ছে। মামি তখনই কিচেনে ফিরে দেখে এক ভূত আরেক ভূতের গায়ে আটা মাখাচ্ছে। এ কি, এগুলো কি দেখছি আমি? হ্যাঁ, তোরা কি শুরু করছিস এগুলো? আন্টি, ও আমাকে আগে মাখিয়ে দিয়েছে, তাই আমিও দিলাম। কি রে শুভ, এটা যা বলছে সত্যি? হুম। এই, তোরা যা তো বাইরে, গিয়ে ঝগড়া মারামারি কর, আমাকে রান্না করতে দে। দুজনেই কিচেন থেকে বাইরে এলো। শুভ একটু রাগ দেখিয়ে রুমে গেল। ইরা শুভর পিছু পিছু ছুটল, সেও শুভর রুমে। কি সমস্যা? আমার মুখ ধুয়ে দেন, নয়তো খবর আছে। আমার মুখেও আটা লেগে আছে, না ধুয়ে দিলে খবর আছে। যার যারটা ধুয়ে নেই। আচ্ছা চলেন আবার একটু বাইরে থেকে ঘুরে আসি। এই সন্ধ্যায় আবার কোথায় যাবেন? কুহুর দোকানে। কেন? চা খেয়ে আসি। আচ্ছা চলেন। বাহ, একবারও নাম বললাম, তাতে রাজি হয়ে গেলেন। আপনার মধ্যে কিছু আছে তাই না? যাব না। এ তো দেখছি ছোট বাচ্চাদের মতো করছেন। আমি তো মজার ছলে কথাটা বললাম, রাগ করতে হবে না, চলুন। শুভ আর ইরা হাঁটতে হাঁটতে সেই কুহুর দোকানে। কুহু ওদের দুজনকে দেখতে পেয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, ভেতরে আসেন। ভেতরে কেউ নেই? না, এখন কেউ নেই। আমি তো দোকান বন্ধ করে দিচ্ছিলাম এখনই। ও, তার মানে এখন চা হবে না? চা খাওয়ার জন্যই তো তোমার কাছে আসলাম। আপনারা ভেতরে এসে বসেন, আমি ব্যবস্থা করছি। না থাক, এখন কিছু করতে হবে না। আপনি চুপ করেন। ইরা শুভকে ধমক দিয়ে বলল, মেঘ ডাকছে, বৃষ্টি হতে পারে। হলে হোক, এসেছি যখন চা খেয়ে যাব। কুহু ওদের বসতে দিয়ে আবার চুলোয় আগুন জ্বালিয়ে দিল। চা করতে করতে শুরু হলো গল্প, সাথে মুষলধারে বৃষ্টি। হলো তো, এখন বাসায় যাব কিভাবে? ভাইয়া, ছাতা আছে? যাওয়ার সময় ওটা নিয়ে যাবেন দুজন। এরা তার কনুই দিয়ে শুভর পেটে ধীরে আঘাত করে ফিসফিস করে বলে, এটাই তো ভালোবাসা। বেশি বেশি হচ্ছে কিন্তু। আপনারা বসেন, আমি একটু ভেতর থেকে আসছি। হুম, যাও। কুহু ভেতরে চলে গেল। আমাদের কাছাকাছি বসা দেখে কুহু খুব কষ্ট পেয়েছে। সে এখন ভেতরে গিয়ে কান্না করবে। এসব কথা বাদ দেন, আগে ভাবেন বাসায় কিভাবে যাব। কুহু তো বলল ছাতা দেবে। আচ্ছা শোনেন, আমার একটু সমস্যা হচ্ছে। কি? আমার পেটের এখানে কি যেন আটকে আছে, একটু ব্যথা করছে। বোঝা হয়ে গেছে আমার। কি? যোগ ধরেছে। কি? জি। ইরা দিল এক চিৎকার। সেই চিৎকারে কুহু ছুটে এসে বলল, কি হয়েছে? কোনো সমস্যা? ওরে একটু। শুভ বলতে গিয়ে থেমে গেল। ইরা শুভর শরীরে চিমটি কেটে বুঝিয়ে দিল কথাটা না বলতে। বলেন। ছাতাটা নিয়ে আসো, আমরা যাব। ও আচ্ছা, একটু বসেন, আমি নিয়ে আসছি। কুহু ভেতরে চলে গেল। আরে এখন এটাকে ছাড়িয়ে দিবে?
আমি কুহুকে বলতাম ও ছাড়িয়ে দিত। হুম, আপনি দেবেন। জি না, আমি ওখানে হাত দিতে পারবো না। কুহু মেয়ে মানুষ, ও পারবে না, ওর ভয় করবে। পাহাড়ে যারা থাকে সবাই সাহসী। তো কি হয়েছে, আপনি ছাড়িয়ে দেবেন। তাড়াতাড়ি, আমার কিন্তু ভয় করছে। পারবো না আমি। প্লিজ। কোন দিকে? ডান সাইডে। ইরা জামাটার এক মাথা এক পাশে সরালো। ঘরে মোমবাতির অল্প আলোতে শুভ দেখতে পায় ছোট্ট একটা জোক ইরার পেটে আটকে আছে। একবার দেখে নিয়ে অন্যদিকে তাকিয়ে চোখটা সারিয়ে নেয়। ইতিমধ্যে কুহুর ছাতা নিয়ে প্রবেশ। শুভ চোখটা মাটিতে ফেলে দেয় আর ইরা তার জামা ঠিক করে নেয়। কুহু একটা ছাতা নিয়ে আসছে। ছাতা আর একটা হবে না? না, একটাই। তাহলে তো সমস্যা হয়ে গেল। কোনো সমস্যা না, আমরা যেতে পারবো। আমার তো ভিজতে হবে। এক ছাতার নিচে দুজন তো যাওয়া যাবে না। যাবে? দুজন কুহুর কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। এক ছাতার নিচে দুজন দাঁড়িয়ে। শুভ ইরাকে সাইড দিতে দিতে তার শরীরের অর্ধেক প্রায় ভিজেই গেছে। একটু দূর যাওয়ার পর আচ্ছা, আমি ভিজতে ভিজতে যাই। এক ছাতার নিচে খুব ভালোভাবে দুজন যাওয়া যায়, যদি একটু কাছাকাছি আসেন। আপনি মেয়ে মানুষ, এটা বুঝতে হবে। আপনি ভিজে যাচ্ছেন, ঠান্ডা লাগবে, এটাও বুঝতে হবে। আপনারটা সমস্যা বেশি। আর এত কথা বলার কি আছে? হ্যাঁ, আমি ভিজে ভিজেই বাসায় ফিরবো। মায়ের চেনেন, মায়ের একটা থাপ্পড় দিব। ভালোই ভালোই বলছি, কাছে আসেন, না হলে আমিও ভিজবো। না। আবার না করে? কত বড় সাহস! ধমক শুনে একটু কাছে আসে। আমি মেয়ে মানুষ, তাইও দূরে থাকবে। পেটে হাত দেওয়ার সময় মনে ছিল না? আমি তো ইচ্ছে করে দেইনি। এমন কথা বলছেন কেন? আমি তো বললাম কুহুকে বলি। আপনার দেখা ও ধরার ইচ্ছে ছিল। আমার কিন্তু রাগ হচ্ছে। ওকে, রাগ করেন, আমি দেখি। যাব না। এই আপনার রাগ? ওকে, আমিও দাঁড়ালাম, যাব না। শোনেন, আপনি আমাকে খারাপ ভাবছেন। আমি কিছু মনে নিয়ে হাত দেইনি। আপনি বেশ ভয় পাচ্ছিলেন। আবার কুহুকে কিছু বলতে দেননি দেখে আমি। হয়েছে হয়েছে, বলতে হবে না, জানি আমি। আর একটা কথা না, কাছে আসবেন তারপর হাঁটবো, না হলে ছাতা ফেলে দিয়ে চলে যাব। শুভ ইরার কথা মতো খুব কাছে চলে আসে। আমরা গল্প করতে করতে বাসায় ফিরি, হ্যাঁ? আমার এই বৃষ্টির সময় বাইরে মাও আমি হয়তো টেনশন করছে। আমি বলি কি, আর এ বলে কি? আমার কথা শোনেন, তারা টেনশন করবে না। আমি তো আপনার সাথে বেরিয়েছি, কিছু বলবে না তারা। হুম। এখন গল্প করি। কি গল্প? আসলে গল্প বললে ভুল হবে, কিছু কথা জানার ইচ্ছে ছিল। হুম, বলেন। আমি চলে গেলে আপনার কেমন লাগবে? কেমন আবার? ভালোই লাগবে। আপনার সাথে ঝগড়া করতে হবে না, আবার আপনাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে না। হুম, আমি খুব তাড়াতাড়ি চলে যাব। হুম, আমিও খুব তাড়াতাড়ি বেঁচে যাব। ইরার মন এতটাই খারাপ হয়ে গেল আর কথাই বলতে পারছিল না। ইরা নিজেও বুঝতেছিল না তার মন খারাপের কারণ কি। কি হলো, চুপ হয়ে গেলেন যে? আচ্ছা, আমি চলে গেলে আমাদের কি আর দেখা হবে না? হতে পারে দুবার। কখন কখন? আপনার বিয়েতে আমাকে দাওয়াত, আর আমার বিয়েতে যদি আপনাকে দাওয়াত দেয়া হয় তাহলেই হবে। ও, তাছাড়া হবে না? আপনি যদি আবার ঘুরতে আসেন এখানে তাহলে হবে। বারবার তো আর আসা হবে না। বারবার দেখাও হবে না? আচ্ছা, আমি বুঝতেছি না, এমনটা কেন বলছেন? বাবা আমাকে এখানে রেখে গিয়েছিল, যাতে আমার মনটা ভালো হয়ে যায়, চুপচাপ থেকে একটু মন ভালো করে নিয়ে বাসায় যেতে পারি। কিন্তু আপনার কারণে আমি ভালো হয়েছি ঠিকই, কিন্তু ঠিক উল্টো ভাবে। এত বকবকানি আর কথা ঝনঝনানিতে। আমি কি খুব বেশি কথা বলি? ইরা উত্তর দিতে যাবে, হঠাৎ বাস পড়লো কাছে কোথাও। ইরা ছাতা ছেড়ে দিয়ে শুভকে জড়িয়ে ধরলো। আর শুভ তো ছাতা ধরেই রয়েছে। ইরা তো এত শক্ত করে জড়িয়ে ধরেছে শুভকে, মনে হচ্ছে শার্টটা এখন ছিঁড়েই ফেলবে। মেঘ চুপ হয়ে গিয়েছে। এবার আমাকে ছাড়ুন। হুম, আবার ডাকতে পারি, এভাবেই চলুন। আমার তো সমস্যা হচ্ছে। কেন? কেন বোঝেন না আপনি? আমার হাত কাঁপছে, ছাতা ধরে রাখতে পারছি না। আপনি একটু ধরেন। আমি পারবো না, আমি আপনাকে এভাবেই ধরে থাকবো। মাঝ রাস্তায় কি এক সমস্যায় পড়লাম। এত ভালো মুহূর্তকে সমস্যা বলতে হয় না। সত্যি, কিন্তু এবার রাগ হচ্ছে। ইরা শুভকে ছেড়ে দিয়ে কোমরে হাত রেখে রাগের ভঙ্গিমায় বলল, মানে ভালো কিছু ভালো লাগে না, তাই না? মাঝপথে এগুলো কি? হুম।
বকা দিচ্ছেন আমাকে? আপনি তো দেখি কাঁপতেছেন। সরি সরি, ভয় পেতে হবে না। মেঘ ডাকছিল তাই একটু অমন করেছিলাম। আর করব না, চলুন এবার। দুজন বাসায় চলে আসে। প্রতিবারের মতো এবারও শুভ তার মামা মামির কাছ থেকে বকা শুনল। তখন থেকেই শুরু হলো মন খারাপ। রাতের খাওয়াটা শেষ করেই নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। ইরা খাওয়া শেষ করে রুমে যাওয়ার পর শুভ রাগ নিয়ে বেশ চিন্তায় পড়ে গেল। তার জন্যই ছেলেটাকে অযথা বকা শুনতে হলো। ইরা ভাবতে ভাবতে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। শুভর রুমের ব্যালকনির দিকে তাকাতেই দেখলো ছেলেটা দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে। হাতে একটা বড় কাগজ নিয়ে সেগুলো টুকরো করছে আর নিচে ফেলছে। ইরা শুভকে দেখে ডাকলো, কিন্তু শুভ কোনো সাড়া দিল না। শুভর দেখা দেখি ইরাও দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়ল। শুভ সেটা আর চোখে একবার দেখে নিল। সরি। শুভ আগের মতোই চোখ। কি করলে আপনার রাগ ভাঙবে? আপনি রাগ ভাঙানোর কে? কেউ না। তবে বকাগুলো তো আমার জন্যই শুনলেন। এখানে আমারও দোষ আছে, তাই রাগ ভাঙাতে চেষ্টা করছি। লাগবে না, চুপচাপ বসে থাকেন। বসে থাকলে আপনার রাগ ভাঙবে? শুভ চুপ। আমার জন্য না হয় একটু বকাই শুনছেন, তাই আমার উপরেই রাগ দেখাতে হবে? কারোর উপরই রাগ নেই, ভালো লাগছে না তাই বসে আছি। ও আচ্ছা, আমি কি আপনার ওখানে আসতে পারি? যেখানে আছেন সেখানেই বসে থাকেন। বাবা, কত রাগ! ইরা গুনগুন করে গান গাওয়া শুরু করলো। থামেন তো। কি হয়েছে আপনার? আপনার বাবা মা আছে, আপনি কি বুঝবেন? ও, আন্টি আঙ্কেলের কথা মনে পড়েছে আপনার, বুঝেছি। ওনারা তো ভালোই থাকেন, কিন্তু মাঝে মাঝে আপনিই তাদের ভালো থাকতে দেন না। আমি কি করলাম? এই যে অযথা রাগ দেখান। মামা মামি বকা দিলে তাদের কথাই মনে পড়ে। আমি একটু আপনার রুমে যাব। কেন? এমনি। দরজা খোলা আছে। ইরা শুভর রুমের দরজার সামনে আসতেই দেখে মামা মামি দাঁড়িয়ে আছে দরজার কাছে। ইরাকে দেখে বলল, তুমি কই যাও আমি একটু ওনার কাছে যাব। এত রাতে? সে আমাকে ডেকেছে। ও আচ্ছা, তো যাও। ইরা তাদের বলতে পারে না তারা এখানে কেন দাঁড়িয়েছিল। হয়তো শুভর রাগ ভাঙাতে আসছিল, কিন্তু ভেতরে ঢোকার সাহস পাচ্ছিল না। ইরা ব্যালকনিতে এসে শুভর পাশে তার মতো করেই বসলো। মামা মামি দরজায় দাঁড়িয়েছিল। হুম, জানি। কেন দাঁড়িয়ে আছে? তারা জানে রাগ করে আছি। ও আচ্ছা, শোনেন। বলেন। আপনি যেভাবে বসে আছেন, হাতে একটা সিগারেট থাকলে ভালো হতো। এই ধরেন, কুহুকে না পেয়ে আপনি হতাশ, এরকম একটা ভাব। ওর কথা বলতে আপনার খুব ভালো লাগে তাই না? ও বলে কথা, ভালো তো লাগবেই। শুভ চুপ। ইরা একটু হাসলো, তারপর দূরে তাকিয়ে শুভকে উদ্দেশ্য করে বলল, আপনি আমার জীবনে কি, আপনি জানেন? জানি, বিরক্ত। শুধু আপনার কাছে না, সবার কাছেই। আরে পাগল, আপনার আবেগটা এতটাই বেশি যে একটা মানুষ আপনাকে নিয়ে কিভাবে আপনি বুঝতে পারেন না। শোনেন, আপনি আমার জীবনে আকাশে একটা ধ্রুব তারকা, যেটা পথিককে পথ চেনাই। আমি আপনাকে কি কোনো পথ চিনিয়েছি বা উপকার করেছি? আমি জানি না আপনি কি ভাবেন, তবে আপনি নিজের অজান্তেই আমার অনেক পরিবর্তন এনেছেন। সেটা কিভাবে? জোর করে। আপনি সবকিছুতে আমাকে জোর করেন। খাবার টেবিলে বেশি বেশি খাইতে বলেন, কোথাও গেলে সাথে নিয়ে যেতেন, তাও এমন বৈরী পরিবেশের মধ্যে। এসব কিছু উপভোগ করতে করতে আমার মনটাই বদলে গেছে। তাহলে কিছু টাকা দেন। এই যে হঠাৎ করে এমনি একটা বললেন, এগুলো আমার খুব ভালো লাগে। বাহ, আমার সবকিছুই দেখি আপনার ভালো লাগে। অনেক। ভালো। আমাদের মাঝে একটা বন্ধুত্ব হয়ে গেছে আমাদের অজান্তেই। কচুর মাথা হয়েছে। শোনেন, বাস্তবতাটা বলি। দুদিন পর আপনার বাবা এসে আপনাকে নিয়ে যাবে। মাসখানেকের মতো হয়তো মাঝে মাঝে কথা বলবেন, তারপরেই বন্ধুত্ব উধাও। কেন? আপনি কি আজীবন বন্ধুত্ব রাখতে চান? আমি কি তাই বলেছি? আপনার কথার সাথে কথা মিলিয়ে বললাম। রাগলে কিন্তু আপনাকে দারুণ লাগে। কুহু কি আপনাকে সামলাতে পারবে? দেখেন, এমনি একজনকে নিয়ে কিছু বললেন না এখন। দেখুন দেখুন, কুহুর কথা বলতেই বৃষ্টির বেগ বাড়তে লাগলো। আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। বেশি বেশি পাকনামি হচ্ছে, তাই না? তুই এখানে থাকবি, এই ব্যালকনিতে সারা রাত থাকতে হবে। এই আপনি তুই করে বলছেন কেন? তো কি করে বলবো? কখন থেকে চেষ্টা করছি রাগ কমানোর, তুই সেদিকে পাত্তাই দিচ্ছিস না। পাগল কোথাকার। পাগলের দেখেছিস কি? বসে থাক এখানে, আমি তোর পাশেই বসে আছি। শুভ অন্যদিকে তাকিয়ে কেমন যেন এক ভাবনায় পড়ে গেল। মেয়েটা হঠাৎ করে এরকম করা শুরু করলো কেন?
আবারও তো পাগলামি শুরু করলো। না, ও যা বলে তাই শুনি, না হলে আবার হিতে বিপরীত হতে পারে। এই, জি বলেন। সরি, মাথায় রাগ উঠেছিল তাই তুই করে বলে ফেলেছি। আপনি আমার কথাই শুনছিলেন না। আমিও সরি। এই তো লাইনে আসছেন। বাঁচার জন্য। এই, কিছু বললেন আপনি? না মানে দেখুন, বৃষ্টি পড়ছে তো পড়ছেই। আর যদি আমরা কুহুদের বাসা থেকে না আসতে পারতাম তাহলে মামা মামি তো অনেক টেনশন করতো। হুম, তা ঠিক। তবে থাকলে ভালো হতো। আপনার আর আপনার কুহু অসাধারণ কিছু সময় কাটাতেন। সেটা কেমন? আরে রোমান্টিক রোমান্টিক, দুজনে ভালোই সময় কাটাতেন, বুঝলেন? একটা ছেলের সামনে এসব বলেন, লজ্জা করে না? আপনি আমার ধ্রুব, আর আপনার কাছে কিসের লজ্জা? পচা। যা ইচ্ছে বলেন, আমি মন খুলে কথা বলেই যাব আপনার সাথে। আচ্ছা, একটা কথা বলি। জি বলেন। চলুন আমার শহরে, আপনাকে আমার শহর ঘুরে দেখাবো। আমি যেতে পারবো না। কেন? আমার এই জায়গার বাইরে যেতে ইচ্ছে করে না। বুঝেছি। দুজন কিছু সময় চুপ থাকার পর আচ্ছা, আমি আপনার হাতটা ধরি। ধরে কি করবেন? এমনি দেখব। শুভ বাধা দিল না। ইরা হাত নিয়ে একটা আঙ্গুল গুনলো আর বলতে শুরু করলো। প্রথমটা আপনি, তারপর আপনার বউ, পরের দুইটা আপনার ছেলে আর মেয়ে, শেষেরটা আমি। জি না, প্রথমটা মামা, পরেরটা মামি, তারপরেরটা আমি, বাকি দুটোর একটা বউ আর একটা ছেলে মেয়ে। আমাকে আপনার জীবনে রাখবেন না? আপনি থেকে কি করবেন? ঘুরবো আপনার সাথে। শুভ তার কপালটা নিয়ে ইরার কপালে ঠেকালো। কি এখন ভয় লাগছে? উম একটুও না, আমি তো ধ্রুবকে দেখতে পাচ্ছি। ইরা মুচকি হেসে বলল। শুভ কপাল সরিয়ে নিয়ে বলল, এমনি একটু মজা করলাম। আমি মোটেও মজা করছি না। কি চাচ্ছেন আপনি? আপনার সাথে থাকতে। মাথা খারাপ হয়েছে আপনার? না। আচ্ছা, বাদ দেন এসব। আমি ঠিক করেছি পরশু চলে যাব। ও, তো কালকের দিনটাই সময় পাবো। আপনি কি আমাকে সময় দিতে পারবেন? আবার কোথাও নিয়ে যেতে হবে? সেটা ঐচ্ছিক। আপনার সাথে রাখবেন শুধু এটুকুই। দুজন আবার কিছুক্ষণ চুপ। ইরা মন ভার করে শুভকে ডাকলো। ধ্রুব, হুম। কিছু না। আমি জানি আপনি কি বলতে চান। কি? আপনি আমাকে ভালোবাসেন আর আমার সাথে থাকতে চান। আরে এসব কিছু না। লুকোতে হবে না, আমি জানি। কিভাবে বুঝলেন আপনি? ওই যে আপনি সেদিন বলেছিলেন আপনি আপনার জীবনের সেরা মুহূর্ত পার করছেন, আমি তখন বুঝেছিলাম একটা মানুষ তখনই তার জীবনের সেরা মুহূর্ত পার করে যখন সে তার পছন্দের মানুষের সাথে থেকে খুব ভালো সময় কাটায়। বাহ, আপনি তো খুব ভালো বোঝেন। না বোঝার কি আছে? তাই তো। আচ্ছা, একটা কথা বলি। বলেন। কুহুকে নিয়ে একটা ছোট্ট সংসার শুরু করলেই তো পারেন। না, ওকে আমার পছন্দ না। কেন? ও আমাকে বুঝবে না, ও শুধু চা বানাতে পারে, বুঝেছেন? ভালো তো বাসবে। আপনিও তো ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি, তাই বলে সংসার শুরু করব এরকম না। এই যে আমার ভালোবাসা আবার অন্যদিকে নিয়েন না, রিলেটিভ হিসেবে ভালোবাসি আর কুহুকে চায়ের দোকানদার হিসেবে। ও, বুঝলাম। আমি কি আপনাকে বুঝতে পারি? এখনো আপনাকে পরীক্ষা করিনি, আর করে লাভ নেই। এই যে এলোমেলো কথা, এলোমেলো জীবন খুব ভালো লাগে আপনার, তাই না? ভালো লাগে, আবার সময় সময় ভালো লাগে না। এভাবে কেন থাকেন আপনি? পরিবার নেই যে। সব সময় শুধু হতাশার মতো কথাবার্তা। একটু ভালোভাবে কথা বলবে তা না, সব সময় মন খারাপের কথা বলে। ইরা একটু রাগ করলো। হুম। আমার জীবনে তো অনেক কিছু ঘটে গেল। কই, আমি তো অতটা ভেঙে পড়িনি। মিথ্যে কেন বলেন? আপনি ভেঙে পড়েছেন তাই তো এখানে এসে পাগলের মতো আচরণ করছে। ওই একটু একটু। হি হি হি, একটু আধটু তাই না? আমার কথা বলতে ইচ্ছে করতো না, এখন করে। আর আমি ঠিক হয়ে গিয়েছি। বাসায় গিয়ে জীবনটা সুন্দর করে গুছিয়ে নেবেন। আপনি সাথে থাকলে ভালো হতো। শুভ চুপ। যখনই আপনার কথা বলবো তখনই আপনি চুপ হয়ে যান। এর মানে তো বুঝি আমি। আমার বিয়ে হয়েছিল, তারপর ডিভোর্সও হলো। আমাকে তো কাছে রাখার প্রশ্নই আসে না। শুভ চুপ। কিছু বলছেন না কেন? বাচ্চাদের মতো কথা বলছেন তাই চুপ করে আছি। কই বাচ্চাদের মতো কথা বললাম? বাচ্চারা কিছু না বুঝে এমনি একটা বলে, আপনি একটু আগে যেটা বলেছেন সেটা ঠিক তেমনই। ঠিক আছে, মানলাম। তবে যা বলেছি সেটা বাস্তব। অনেক রাত হয়েছে, ঘুমাতে যান। আরেকটু থাকি, ভালোই লাগছে।
আর আজ রাতই আপনার সাথে আড্ডা দেওয়ার শেষ রাত। কাল রাতেও তো সময় পাবেন। কাল রাতে আমার কাজ আছে, ব্যাগ গোছাতে হবে তো। আর এখন না ঘুমালে কাল দিনে আমার সাথে ঘুরবেন কিভাবে? সেটা পরে দেখা যাবে। ইরাকে অবাক করে দিয়ে শুভ ইরার উরুতে মাথা রেখে ব্যালকনির মেঝেতে শুয়ে পড়ে। রুমে তো যেতে দিবেন না? আমার ঘুম পাচ্ছে, আমি এখানেই ঘুমাচ্ছি। আমি কিন্তু একটা মেয়ে মানুষ। তো কি হয়েছে আপনি তো বলেন, আমি আপনার আকাশের ধ্রুব তারকা। ইরা খুব লজ্জা পেয়ে যায়। কিছুক্ষণ এভাবে কাটার পর ইরা একটু স্বস্তি বোধ করে। তারপর হাত দিয়ে শুভর চুলগুলোতে হাত বুলাতে থাকে। আচ্ছা, আমাদের গল্পটা কি এভাবেই শেষ হবে? নিয়তি চাইলে গল্পটা বড় হতে পারে। কথা বলতে বলতে দুজনেই ঘুমিয়ে যায়। ভোরবেলায় ঘুম ভেঙে যায় ইরার। চোখ মেলে দেখে শুভ এখনো তার উরুর উপরে ঘুমাচ্ছে। শুভর আগের অবস্থা দেখে ইরা মুচকি হাসে। সূর্য তখনও উঠেনি। ইরা চারদিকটা চোখ বুলিয়ে নিল। চারপাশটা কেমন যেন ধোঁয়াশা হয়ে আছে। এদিকে শুভর চোখ খুলবে এমন একটা ভাব। ঠিক তখনই ইরা শুভর কপালে হাত রাখলো। সাথে সাথে শুভও চোখ খুলল। গুড মর্নিং। শুভ সকাল। বাংলায় বলতে আমার লজ্জা করে। কেন? ওই যে শুভ সকালের প্রথমে আমার নাম। হাসি বন্ধ করেন। আপনার কপালে আজ মায়ের আছে। কেন? আমার উরু ব্যথা বানিয়ে ফেলেছেন। রাতে মানা করলে তো ঘুমাতাম না। হুম। আপনি একটু উঠে দাঁড়ান, আমি চা করে নিয়ে আসি। শুভ উঠে কিচেনে যেতেই দেখা হলো মামির সাথে। ইরা কই? আমার সাথে। রাতে কই ছিল? আমার সাথেই। কেন? কেন আবার এমনি। এটা তুই স্বাভাবিকভাবে নিচ্ছিস? চা বানাতে একটু হেল্প করো তো। আমার কথার উত্তর দে। সে এই বাড়ির বউ হতে যাচ্ছে। মামি তো অবাক। এখন চুপ হয়ে গেলে কেন? এরকম সিদ্ধান্ত তোরা কবে নিয়েছিস? শুধু আমি নিয়েছি, ও জানে না। তুই ওকে ভালোবাসিস? না, ও আমাকে ভালোবাসে। তুই বাসিস না? না, এটা কেমন কথা? ক্লিয়ার কর তো। ও আমাকে ভালোবাসে, আমি শুধু তাকে কাছে আসার সুযোগ করে দিচ্ছি। সোজাভাবে বললেই হতো। এত পেঁচাতে হবে কেন? এমনি। তুই সর, আমি চা করে আনছি। আর একটা হেল্প করতে হবে। কে? কাল মনে হয় ইরার বাবা আসবে, তো উনি আসার আগে একটু কথা বলবি ওনার সাথে। তোকে কিছুই চিন্তা করতে হবে না। শেষ পর্যন্ত যে মনের মতো কাউকে পাইছিস, এটাই অনেক কিছু। আমি আর তোর মামা সবকিছু সামলাবো। আর হ্যাঁ, ইরাকে কিছু বলো না। কেন? সারপ্রাইজ হিসেবে রেখেছি ওর জন্য। বাহ, ভালোই করছেন। শুভ ইরার কাছে আসলো। আসেন আপনাকে ব্রাশ করিয়ে দেই। ইরা চোখ বড় বড় করে ফেলেছে। দাঁড়িয়ে আছেন কেন? শুভ ইরার হাত ধরে ওয়াশরুমে নিয়ে যায়। শুভ তার নিজের ব্রাশে পেস্ট লাগাতে লাগাতে বলল, এই ব্রাশ দিয়ে আমি ব্রাশ করি, আপনাকেও করিয়ে দিচ্ছি, সমস্যা হবে? ইরা মাথা নাড়িয়ে জানালো সমস্যা নেই। তাহলে দাঁত বের করেন, মানে করেন। ইরা শুভকে কোনো প্রশ্ন করলো না। তাকে বাধাও দিচ্ছে না, শুধু দেখে যাচ্ছে শুভ কি করে। শুভ ব্রাশ করিয়ে দেওয়া শেষে বলল, এখন এটা দিয়ে আমি ব্রাশ করি। শুভ ব্রাশ করলো। ইরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখলো। আপনি বাকি কাজগুলো শেষ করে বাইরে আসেন। মামি রুমে এসে চা দিয়ে গেছে। হুম। আপনাকে দেখে মনে হচ্ছে ভয় পাচ্ছেন। ভয়ের কিছু নেই, সবকিছু স্বাভাবিক মনে করেন। ঠিক আছে। ইরা হাত মুখ ধুয়ে বের হলো। শুভ ইরার হাতে একটা তোয়ালে ধরিয়ে দিয়ে সে হাত মুখ ধুয়ে আসলো। আপনি বসেন, আমি সকালের নাস্তাটা নিয়ে আসি। এখানে খাবো? হ্যাঁ, আপনার কোনো সমস্যা হবে? না, কিন্তু মামা মামি? সেটা আমি দেখব। শুভ গেল খাবার আনতে। ইরা বসে বসে ভাবছে ছেলেটা কি রেখে কি করছে, কোনো কিছুই বুঝে উঠছে না। শুভ এক প্লেটে দুজনের খাবার নিয়ে আসলো। শুভ ইরার পাশে বসে তাকে খাইয়ে দিতে লাগলো। আমার পিঠে চুলকাচ্ছে, একটু চুলকাই দেন তো। কোথায়? মাঝখানটায়। ইরার শুভর টি শার্ট এর ভিতর দিয়ে হাত দিয়ে পিঠ চুলকিয়ে দিল। আপনি খাচ্ছেন না কেন? আপনাকে খাওয়ানো শেষ হলে আপনি আমাকে খাওয়াই দিবেন, তাই। এত আদর যত্ন করছেন কেন? কাল যে চলে যাবেন, তাই। এরকম করলে এই স্মৃতিগুলো পরে আমাকে কষ্ট দেবে। আমি সেটাই চাই। শয়তান। ইরা বিড়বিড় করে বলল। শয়তানি। শুভও বিড়বিড় করে বলল। দুজনের খাওয়া শেষে ইরা তো শুভর কাণ্ড দেখে একদম চুপ হয়ে গেছে, যাকে বলে ভাষা হারিয়ে ফেলা। শুধু তাকিয়ে দেখা ছাড়া তার আর কিছু করার ছিল না। কিছু লাইট কিনবো, প্লাস্টিকের ফুল আর কিছু বেলুন।
সবগুলো আপনার পছন্দসই। কি করবেন? রুম সাজাবো। কেন? ইচ্ছে হয়েছে তাই। যাবেন কি? যাওয়াই যায়। দুজন রওনা হলো শহরের দিকে। তাদের কিছুটা হাঁটতে হবে, তারপর গাড়ি নিতে হবে। হাঁটার সময় আপনার বাবাকে কল করে আসতে বলেছেন? হুম। কি বলল? উনি কয়েকদিন পর আসবেন। ও আচ্ছা, তাহলে আপনি আরো কয়েকদিন এখানে থাকবেন? হুম। কিন্তু আমার থাকতে ইচ্ছে করছে না। কেন? আমি কি বেশি বিরক্ত করছি? না, বাসায় সবাইকে খুব মিস করছি। ও আচ্ছা, আমি ভাবছি যে অন্য কোনো কারণ। কি ভেবেছেন? সেটা না বলি। হুম। আজ আপনার মন খারাপ কি এই কারণে? হ্যাঁ, একটু মন খারাপ হয়েছে আর কি। হুম। কিছু জিনিসপত্র কেনার পর আপনি কিছু কিনবেন? না, আমি আর কি কিনবো? আপনার জন্য একটা শাড়ি কিনবো, চলুন। না, আমি এখন কিছু কিনবো না। এই যে এত কিছু কিনলাম, পুরো সময়টা মন খারাপ করেই ছিলেন। এইভাবে কিছু কিনতে ভালো লাগে না। কথাটা বলে শুভ দাঁড়িয়ে গেল। আমি ঠিক আছি তো? একদম ঠিক নেই। শুভ তার বাম হাত দিয়ে ইরার ডান হাতটা মুষ্টিবদ্ধ করলো। হাত ধরেই একটা ভালো শাড়ির দোকানে গেল। আপনার পছন্দের কালার বলুন তো। সব কালারই পছন্দ। হুম, কপাল। আচ্ছা, হালকা আকাশি রঙের একটা শাড়ি নিব। ওই যে, ওই পাশেরটা। দুধে আলতা গায়ের রং আপনার বেশ মানাবে। আমি বলতেছি দরকার নেই। দরকার আছে। আপনি হাতও ছাড়লেন না। সবাই কি বলবে? আর আমার জন্য শাড়ি কিনলে আন্টি অন্য কিছু ভাববে। বাইরে গিয়ে উত্তরটা দিচ্ছি। শাড়িটা কিনেই দুজন বের হলো। শোনেন মামি, কিছু বলবে না? আপনাকে কিছু কিনে দিয়েছি, জানলে খুশি হবে। আপনি শুধু শুধুই কিনতে গেলেন এগুলো। চলুন তো আগে বাসায় যাই। এখন মন ভালো হয়েছে। হাতটা কি ছাড়বেন? কেন? আমি হাত ধরেছি বলে কি ক্ষয়ে যাচ্ছে? সেটা না। তাহলে ধরেই থাকবো। শুভর তেরামির কাছে ইরা হার মানে। দুজন বাসায় চলে আসে। ইরা বাসায় এসে দেখে মামা আজ কাজে যায়নি। মামা মামিও অনেক ব্যস্ত হয়ে পড়েছেন। কোনো কিছুর জন্য হয়তো লিস্ট করছেন দুজন মিলে। শুভ আর ইরা তাদের সামনে যাওয়ার পর তারা এমন একটা ভাব নিল, মনে হচ্ছে তাদের অনেক কাজ। শুভ বলল, তোমরা একটু এদিকে তাকাও। সময় নেই, রুমে যা। আরে দেখো কি নিয়ে এসেছি। বললাম তো সময় নেই। একদিনে এত কিছু করা যায়? ওকে ওকে, কাজ করো। শুভ বুঝতে পারলো তারা কি করছে। দুজন একটু দূরে যেতেই ওনারা কি করতেছেন? আমি তো কিছু জানি না, বাদ দিন। চলুন, এখন রুমটা মুছে এগুলো দিয়ে রুম সাজিয়ে নেই। হুম, চলুন। আবার কষ্ট হবে না তো আপনার? আপনার জন্য একটু কষ্ট সহ্যই করা যায়। দুজনেই মুচকি হাসলো। শুভ রুমের দরজা লাগিয়ে দুজন কাজ শুরু করে দিয়েছে। এরা রুম মুছার কাজ করছে আর শুভ লাইটগুলো গুছিয়ে নিচ্ছে। বেলুন লাইট আর প্লাস্টিকের ফুল দিয়ে শুভ তার পুরো রুম সাজিয়ে নিল। কাজ শেষে আপনার ছুটি, গোসল করে শাড়িটা পরে আমার সামনে আসুন। গিফটের জিনিস পড়তে নেই। এসব কথা বলে ফাঁকি দেওয়া একদমই চলবে না। আপনি না পড়লে কি? কি করবেন? আমি পরিয়ে দিব। মুখে কিছু আটকায় না আপনার, তাই না? পড়বেন কি না? জি, পড়বো। মামিকে বইলেন একা, কিন্তু পারবেন না। ওকে ওকে। এরা গোসল করতে চলে গেল। শুভ তার মামা মামির কাছে আসলো। ওনাদের সাথে কি কথা হলো? কাল ওনারা আসছে। এই জন্যই তো ইরা বলল তার বাবা কাল আসবে না। তার মানে ইরাকে মিথ্যে বলেছে তার বাবা? হ্যাঁ, আমি বলতে বলছি। ভালোই করেছো। মেয়ের বাবা বলেছে ছেলে যদি কাজকর্ম না করে তাহলে তারা বিয়ে দিতে রাজি নন। শুরু হলো তোমার বানোয়াট কথা। আমি কাজ না করলে কি না খেয়ে থাকবো? আমি কি তাই বলেছি? তুই যেরকম অগাছলো থাকিস বিয়ের পর এরকম থাকা যাবে না। আচ্ছা, কাজের কথা ভেবে দেখবো। তোমরা এগুলো কি করতেছো এখন? কাল তো কিছু মেহমান আসবে, তার বাজার করতে হবে, তার লিস্ট করছি। ও ঠিক আছে, তোমাদের ডিস্টার্ব না করি। শুভ বাইরে চলে গেল। আর এবার কিছু আসল ফুল কোথা থেকে যেন সংগ্রহ করে আনলো। এনে রুমের ভিতর ঢুকে কিছুক্ষণ পর বের হলো। তারপর রুমে তালা লাগিয়ে এইরা রুমে গেল। সেখানে গিয়ে বাইরে দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে বলল, ভেতরে কেউ আছেন? আসুন আসুন। শুভ ভিতরে গিয়ে দেখে ইরা শাড়ি পরেনি। আপনি তো শাড়ি পরেননি। মামিকে এখনো বলিনি। হুম, ভালো করেছেন।
আচ্ছা, রাত 8টা পর্যন্ত আমি আপনার রুমে থাকবো। আমার রুমটাতে তালা লাগিয়ে দিয়েছি। কেন? দরকার আছে। বাসার ভেতরে থাকার চেয়ে চলুন আমরা কুহুর দোকানে যাই, চা খেয়ে আসি। হুম হুম। আর বাইরে যাওয়া লাগবে না। আচ্ছা, শাড়িটা আমি পরিয়ে দেই। সকাল থেকে আমার খুব কাছাকাছি আসার চেষ্টা, তাই না? ভালো তো বাসিনি না, আমি একটু ভালোবাসি সেই সুযোগে ফায়দা হাসিল করতেছেন। শুভ রাগ করে রুম থেকে বেরিয়ে গেল। ইরা শুভকে আটকাবে সেই সুযোগই পেল না। ইরা বুঝতে পারলো তার কথায় শুভ অনেক কষ্ট পেয়েছে। ইরা কতটা মজার ছলে বলেছে শুভ সেটা বুঝতে পারেনি। এদিকে সন্ধ্যা হতে চলল, শুভর বাসায় আসার নাম নেই। ইরা বাসার গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে শুভর জন্য। মামির ফোন থেকে দুই একবার শুভকে কল করে, তার ফোন বন্ধ দেখায়। সন্ধ্যার পর তখনও ইরা বাসার ভেতরে যায়নি, গেটেই দাঁড়িয়ে। মামি বলেছিল, বাইরে কেন দাঁড়িয়ে আছো? ইরা মামিকে বলে তার ভেতরে ভালো লাগছে না, তাই বাইরে দাঁড়িয়ে। একসময় শুভকে দেখা যায় গুটি গুটি পায়ে বাসার দিকে আসছে। কাছে আসতেই তার চেহারাটা আরও স্পষ্ট হয়। শুভকে দেখে ইরা কিছু বলতে পারে না। শুভ একবার ইরার দিকে তাকিয়ে বাসার ভেতর চলে যায়। একটা কথাও বলল না ইরার সাথে। তবে ভিতরে গিয়ে ইরার রুমের বিছানায় ফ্যান ছেড়ে শুয়ে পড়ে। ইরাও তার রুমে আসে। শুভ শোয়া থেকে উঠে বসে, হয়তো ইরাকে কিছু বলবে। শুভ দাঁড়াতে ইরা এসে কান্না করতে করতে বলে, সরি। আরে আজব তো। সরি তো আমি বলার জন্য আপনার রুমে আসছি। না, আমি সরি। ধুর, আমিই সরি। আমি পরে বুঝতে পেরেছি যে আমি আপনাকে কি বলেছি। আমাদের মধ্যে সম্পর্কটা স্বামী স্ত্রী হতো তাহলে কোনো কথা ছিল না। না, তবুও সরি। এই যে শাড়ি, পরিয়ে দিন আমাকে। দেখো দেখো কি বলে। মামি কিচেনে আছে, তাকে বলে আমার রুমে আসেন, কথা আছে আপনার সাথে। হুম। ইরা আর কিছু বলল না। মামির কাছে যেতেই মামি একটু মজা নিল। মামির এমন মজা নেওয়াতে ইরার একটু খটকা লাগলো। তৎক্ষণাৎ মামিকে কিছু বলতে পারলো না। ইরা সাদামাটা সাজে শুভর রুমের সামনে এসে দাঁড়ালো। শুভ দরজা খুলে দাঁড়িয়ে আছে। বাহ, আপনাকে একটু ভালো লাগছে না? রাগাচ্ছেন? না, সত্যি বলছি, কারণ মেকআপ নেই আর। শোনেন, আপনার মতো গাধা শুধু শাড়ি কিনতেই জানে। আমি জানি আমার কিছু কিনতে ভুল হয়েছে। মামি ম্যানেজ করে নিয়েছে। এরপর থেকে আর ভুল হবে না। এরপর থেকে মানে? কিছু না কিছু না। এখন ভেতরে এসে দেখেন কত সুন্দর করে রুমটা সাজিয়েছি। ইরা ভিতরে গিয়ে দেখলো রুমটা বেশ ভালোভাবেই সাজিয়েছে দুজন মিলে। দিনের বেলায় অতটা সুন্দর দেখাচ্ছিল না। আমি কিছু কথা বলবো, এবার শোনেন। হুম। এই পুরো ঘরটা হলো আপনি, আর আমি হলাম ওই নিভু নিভু আলোর লাইটগুলো। ইরা চুপচাপ দাঁড়িয়ে আছে, শুভর কথা বুঝতেছে না। বোঝেননি মনে হয়, তাই না? শোনেন, এই পুরো রুমটা হলো আপনার আকাশ, আর সেই আকাশে ওই যে আলো, সেগুলো হচ্ছে ধ্রুবতারা, মানে আমি। অনেক সুন্দর হয়েছে। এরকম সাজিয়েছেন কেন? কারণ জানতে হলে বেলকনিতে যেতে হবে। বেলকনিতে যাওয়ার নিয়ম বলে দেই। বেলকনির দরজার সাথে একটা কাগজ আছে, সেটা পড়ে তারপর দরজা খুলবেন। এগুলো কি হচ্ছে? আমি এখন কিছু বলতে পারবো না। প্রশ্ন করলে রাগ করব। আপনাকে শুধু দেখেই যেতে হবে। হুম। ইরা ব্যালকনির দরজার সাথে লাগানো কাগজটা হাতে নিল। কাগজটা খুলেই কয়েকটা লাইন চোখে পড়ল। ইরা সেগুলো পড়তে শুরু করলো। আপনি যখন প্রথম এসেছিলেন চুপচাপ থাকতেন, কোনো কিছু প্রকাশ করতে লিখে প্রকাশ করতেন। আপনার সেই লিখে প্রকাশ করাটা আমার খুব ভালো লাগতো, তাই আমার ভালোবাসার কথাটা এভাবেই প্রকাশ করা শুরু করলাম। আমি আপনার পেছনে দাঁড়িয়ে আছি, ভুলেও পেছনে তাকাবেন না, সামনে এগোতে থাকেন। পরের কাগজটা দরজা খুললেই দেখতে পাবেন। এই কাগজের টুকরোটা রেখে ইরা দরজা খুলে আরেকটা কাগজ দেখতে পেল। সেই কাগজটাতে কিছু লাইট পেঁচানো। কাগজটা মেঝেতে পড়ে আছে। ইরা কাগজটি কুড়িয়ে হাতে নিল। সেটাতে লেখা, আমি যে ভালোবাসি এটা মুখে একদম বলতে পারবো না, আর আমি কাব্যিক বা সাহিত্যের ভাষায় আমার ভালোবাসার প্রকাশ ঘটাতে পারবো না। আমি সোজাসাপটা যেমন কথা বলি তেমনভাবেই বলবো। বেলকনিটাতে একবার চোখ বুলিয়ে নিন। ইরা পড়া বন্ধ করলো। পুরো ব্যালকনিতে ইরা চোখ বোলাতেই অনেক কিছুই চোখে পড়লো তার। গতরাতে তারা যেখানে শুয়েছিল সেই জায়গাটাতে অনেক ফুল ছিটিয়ে রেখেছে। কাছেই আরেকটা কাগজ, তার উপর কুরুক ফুল। ইরা আবার পড়া শুরু করলো। এই কাগজটা রাখুন, আর ওই যে
কুরুক ফুলের নিচে যে কাগজটা আছে সেটা হাতে নিন। ইরা কাগজটা ফেলে সেই কাগজটা হাতে নিয়ে বলল, আমি আপনাতে অনেক খুশি। আপনার আকাশে ধ্রুব তারকা হয়েও আমি খুব খুশি। আমি আপনার ঠিক পেছনে দাঁড়িয়ে আছি। কাগজটা ফেলে দৌড়ে বুকের মধ্যে এসে বলেন, ভালোবাসি। ইরা আর এক মুহূর্ত দেরি করলো না। পেছনে ঘুরতেই দেখে শুভ দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। ইরা খুশিতে কান্না করে দেয়। এখনো দাঁড়িয়ে থাকবেন? না। ইরা দৌড়ে এসে শুভকে জড়িয়ে ধরতেই ব্যালকনির সব লাইটগুলো বন্ধ হয়ে গেল। লাইট অফ করলে কেন? যাতে কেউ না দেখে, হি হি হি। হাসবে না একদম। কেন? জানি না, একটু কান্না করতে দাও। ধুর, আবার কান্না করবে কেন? আমি তোমাকে বুঝতে পারিনি। বোকাশোকা মেয়ে তুমি, তাই বুঝতে পারোনি। অন্য কেউ হলে সকালেই বুঝে যেত। সরি। পাগলি, এর জন্য সরি বলতে হবে না। কাল আমার শ্বশুর বাড়ি থেকে লোকজন আসতেছে। মানে? তোমার বাবার সাথে আরো কেউ আসবে হয়তো। বাবা যে বলল তার কাজ আছে। সব আমার প্ল্যান। খুব না খুব। খুবই তো। এত কিছু কেনার কি দরকার ছিল? আমার তো এত কিছু লাগবে না। আমার লাগে। আমি মুখে কিছু বোঝাতে পারি না। যেগুলো দেখলে এগুলোই আমার ভাষা। তুমি কান্না করতেছো আর তোমার চোখের পানি আমার শার্ট ভিজিয়ে দিচ্ছে। এত কিছু করার পর কান্না করতেছো কেন? শেষ পর্যন্ত তোমাকে পেলাম এই জন্য। হুম এত তাড়াতাড়ি এত কিছু করলে কিভাবে? তোমাকে সাথে নিয়েই তো রুম সাজালাম। রুমের কথা না, সবাইকে যে রাজি করালে এই ব্যাপারটা। ও, আমি শুধু মামিকে বলেছি। তারপর আমি আর কিছু জানি না। সব ওনারাই করেছেন। হুম, একটু একটু বুঝতে পারছিলাম। সবটা জানার পর সবাই এমনই বলে। কচু। ঘোড়ার ডিম। এখন ঝগড়া করো না। তো কি করব? চুপচাপ থাকো আর তোমার অনুভূতির ভাষাটা বুঝতে দাও। অনুভূতির ভাষা রয়েছে? জানতাম না তো। ইরা তার মুখটা উঠিয়ে শুভর কানের লতিতে একটা চুমু দেয় আর বলে, আমি তোমার কাছে থেকেই শিখেছি। আর তুমি বলছো তুমিই জানো না? ভালোবাসা এমনই, অজান্তেই সব শিখিয়ে নেয় আর শিখিয়ে দেয়। হুম। তোমার আর কিছু বলার আছে? বলা নেই, তবে করার আছে। কি করবা? গলাটা একটু নিচু করো। এই না না, আমার গলায় সুরসুরি আছে। বেশি না, একটু। হুম। যাও আরি। শুভ গালটা একটু নিচু করল। ইরা তার ঠোঁটটা শুভর গলায় একবার স্পর্শ করে চোখ বন্ধ করে ফেলল। হয়েছে? হুম। এইটুকু? এতটুকু দিয়ে হবে না, আরো লাগবে। পরে। না, এখন। এহ, প্রথমে নিতেই চাইলো না। এখন তো চাচ্ছি। আর দেব না। থাক, দেওয়া লাগবে না। দেখো, আকাশ আজ পরিষ্কার। আজ আর কিছু দেখবো না তোমাকে ছাড়া। ওই যে আকাশে ধ্রুব তারকা দেখাতাম। লাগবে না। আমার ধ্রুব তারকা আমার বুকে আছে। তাই না? হুম। সমাপ্ত।